বাহ, আজকে তো ভালোই কিউট লাগতেছে আমার। সব ক্যামেরার কারিশমা। আচ্ছা, স্টার্ট। কি খবর সবুজ স্যার? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। তাহলে তো কিউট লাগে কি কে? কি ক্লাস নেবেন নাকি আপনি স্যার? হ্যাঁ, জিকে ক্লাস বাহ। নিতে চাইতেছি। তোমার ভাত খাইয়ে দেবো, ঠিক আছে? আজকে আন্তর্জাতিক, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ভূগোল সব শেষ করে দেবো এক ক্লাসে। তো যাই হোক আমার কলেজের ভাই কলেজের বোনেরা, আজকে আমাদের বেসিক্যালি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, পরিবেশগত কি, পরিবেশগত ইস্যু এবং সাথে কি আবার বাপরে বাপ, জলবায়ুর মধ্যে আবার কূটনীতি থাকে। আচ্ছা, কারণ জলবায়ু নিয়েও কূটনীতি হয়। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হওয়ার কারণে আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে আজকে আজকে ক্লাসটা একটু সবাই মিলে এনজয় করা যায় কিনা। আমাদের অফলাইনে অনেক স্টুডেন্ট আছেন এবং পাশাপাশি যারা অনলাইনে আছি, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারাও যুক্ত হব, পাশাপাশি পেইড ব্যাচের যারা বাইরের স্টুডেন্ট তাদেরও আজকের ক্লাসটা কিন্তু করার সুযোগ রয়েছে। তো সবাই মিলে আমরা ক্লাসটাকে আজকে এনজয় করব এবং আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে নাসির স্যারের বুকটা দিয়ে দিব। নাসির স্যারের কি দিয়ে দিব? নাসির স্যারের এই যে বুকটা দিয়ে দিব, এই যে বুক, নাসির স্যারের বুকটা দিয়ে দিব। অনেকে নাসির স্যারের বুকটা চায়, নাসির স্যারের বুকটা আজকে আমরা ফ্রি দিয়ে দিব। নাসির স্যারের বুকটা এখানে আছে, ঠিক আছে? বই দিব না কিন্তু নাসির স্যারের বুকটা দিব। আপনার বুক তো আস্তে আস্তে আমরা চাই। আমার বুক আসবে আসবে অন দ্য ওয়ে। তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, যারা আমরা ইতোমধ্যে যুক্ত হয়েছি, প্রত্যেককে আমরা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলেই কিন্তু আজকে আমরা নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই একজন আজকে লুফে নিতে পারবো। স্যার আপনিও বলে দিবেন, যখন অনেক স্টুডেন্ট চলে আসবে তাদেরকে বলে দিবেন যে যারা আজকে সর্বোচ্চ শেয়ার করবে তারা কিন্তু আজকে কি পাবে? স্যারের বুকটা পাবে। নাসির স্যারের বুকটা পাবে, নট বই। নাসির বই পাবেন, সমস্যা নেই, ঠিক আছে? তো সর্বোচ্চ শেয়ার করব, মেনশন করব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু জানিয়ে দিয়ে দিব। আর আমরা জানি সবুজ স্যারের ক্লাস মানেই একটা গুছানো ক্লাস। সবুজ স্যার মানেই হচ্ছে খুব নিখুঁত ভাবে প্রতিটা জিনিস ধরিয়ে ধরিয়ে সুন্দর করে নিখুঁত ভাবে নোট করিয়ে দেওয়ার মতো একজন মেন্টর বা টিচার, যার ক্লাস আমরা ইতিমধ্যে যারা করেছি তারা তার প্রেমে না পড়লেও তার ক্লাসের প্রেমে পড়েছি, ঠিক আছে? সো তার প্রেমে না পড়লেও চলবে, কারণ তার কেউ নাই। যদি লাগে তা হবে, সমস্যা নেই, কিন্তু তার আগে আমরা পুরো ক্লাসটাকে এনজয় করি। এবং বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিই। আমরা ইতিমধ্যে প্রায় 300 স্টুডেন্ট চলে এসেছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আশা করা যায় যে আজকে আমরা 6 থেকে 1000 স্টুডেন্ট মিলে একসাথে ক্লাসটা এনজয় করব এবং খুবই কূটনীতিমূলক একটা ক্লাস করব, নাকি? ডিপ্লোম্যাটিক ক্লাস। ডিপ্লোম্যাটিক ক্লাস, জলবায়ুর কূটনীতি নিয়ে কথা বল। স্যার এখানে কি জলবায়ুর কূটনীতি বলতে এরকম কিছু যে এই যে ইন্ডিয়া আমাদেরকে দিচ্ছে না, বাদ দিচ্ছে না, এরকম এই কূটনীতি গুলোই? ও আচ্ছা, তার মানে আমিও জিকে পারি। হ্যাঁ, যাক, কিছুটা হলে তো পারছি। যাই হোক, আমরা ক্লাসটা এনজয় করি। আমি আর বেশি বকবক না করি, বেশি বকবক করে সময় নষ্ট না করতে চাচ্ছি। তো সবাই একটু যার যার জায়গা থেকে শেয়ার করে শুধু ডান লিখবো। শেয়ার করে ডান লিখে আমরা জাস্ট কনফার্ম করবো যে আমরা প্রত্যেকে শেয়ার করেছি। প্রায় 300 প্লাস স্টুডেন্ট আমরা চলে এসেছি, প্রত্যেকে শেয়ার করে দেই। আমি নিজেও শেয়ার করে যাচ্ছি, আপনারা একটু শেয়ার করে দিবেন। প্রত্যেকে শেয়ার করে কমেন্টে ডান লিখবেন। এবং যারা সর্বোচ্চ শেয়ারকারী, জুবাইর ভাই একটু লক্ষ্য করবেন, আজকের ক্লাসে যে সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য থাকবে নাসির স্যারের একটা বই ফ্রি। এবং আজকের সেশনে যারা ফার্স্ট টু লাস্ট ক্লাস করবে সবার শেষে সবার জন্য একটা চমক রয়েছে। চমকটাও আমি বলে দিয়ে রাখি। চমকটা হচ্ছে যে আজকের এই সেশনটা আমরা যারা শেষ পর্যন্ত করব, আমরা ডু অর ডাই প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের একটা ব্যাচ লঞ্চ করেছি। এই ব্যাচে আধা ঘন্টার জন্য একটা অবিশ্বাস্য স্যার থাকবে এই ক্লাস শেষে। সো স্যার আপনি একটু বকবকানি শুরু করেন। আমি শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, জিকে শেষ, বাংলাদেশ ভূগোল ইতিহাস সব শেষ। আরে সুযোগ তো অনলাইন, অফলাইনে কি কারো জন্য কোনো সুযোগ থাকে? ওকে, আসসালামু আলাইকুম। জব মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যারা অফলাইনে আছেন আর অনলাইনেও যারা আছেন। মূলত আজকে আমাদের অফলাইনে পেইড ব্যাচের ক্লাস। তো এই ক্লাসটা কি আসলে উন্মুক্ত করা হয়েছে অনেকের অনুরোধে যে স্যার এই ক্লাসটা যাতে একটু উন্মুক্ত রাখা হয়, একটু লাইভে রাখা হয়। স্বভাবত এই ক্লাসটা একটু ডিপ্লোম্যাটিক ক্লাস। লেখাই আছে জলবায়ু কূটনীতি, অর্থাৎ
জলবায়ু নিয়ে বিভিন্ন ধরনের কূটনীতি, বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব, এগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। আর বিসিএস হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা বারবারই বলতেছি যে এটাকে মাদার অফ অল এক্সামস বলা হয়। কালকে আপনাদের ক্লাস ছিল, কালকেও বললাম, যেটাকে বলা হচ্ছে মাদার অফ অল এক্সামস, সব পরীক্ষার মা। দেখেন বিসিএস এ মিনিমাম যদি বলি আমরা, মিনিমাম 3 মার্কের কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে এই আজকের টপিক থেকে মিনিমাম 3 মার্ক। এই যে 46তম বিসিএস গেল, লাস্ট 46 বিসিএস, এখান থেকে 3 মার্কের কোশ্চেন ছিল। স্বভাবতই এটা এমন একটা জায়গা, এই যে আজকের যে টপিকটা, এটা এমন একটা জায়গা যেখান থেকে প্রচুর পরিমাণে রিপিট হয়, প্রচুর পরিমাণে রিপিট। অর্থাৎ জিনিসগুলা একই জিনিস যদি আপনি একবার শিখতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে প্রচুর রিপিটেশন হয়। শুধুমাত্র একটা চুক্তির কথা যদি বলি, কার্টাগেনা চুক্তি, কার্টাগেনা প্রোটোকল, এটা জলবায়ু পরিবর্তনের মধ্যে আমরা পড়বো। এই কার্টাগেনা প্রোটোকলটা বিসিএস আসছে অন্তত 4 বার। কয়বার? 4। অনেক চাকরি পরীক্ষা আসছে। তো স্বভাবতই জিনিসগুলো একদম এস্টাবলিশড। কিছু জিনিসের চেঞ্জ হয়, যেমন কপ সম্মেলন হয়, প্রতি বছর কপ সম্মেলনটা হয়, এটার যদি আপডেট আপনি পড়তে পারেন, স্বভাবতই বাকিগুলা যেরকম পড়বেন ওরকম, খুব বেশি চেঞ্জ নাই। ওকে, আসেন, বুঝতেই পারছেন আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। আর যারা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য অবশ্যই বই আছে, সেটা তো জানেনি। আর এছাড়াও শেয়ার করে রাখলে আপনাদের টাইমলাইনে যদি রাখেন, বলতে হয় যে এটা যদি আপনার টাইমলাইনে রাখেন, আপনি যে কোনো সময় আপনার এই ইস্যুগত নিয়ে যখন ক্লাস হবে বা টপিক যখন আসবে, আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। অনেকেই জয়েন হয়েছে, আমরা শুরু করলাম। আচ্ছা, আপনাদের সবার কমেন্ট দেখতেছি, পড়ানোর ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্ট গুলোও পড়বো। আমরা শুরু করি। খেয়াল করেন, আমরা স্লাইড করব, আর পাশাপাশি হচ্ছে মাঝে মাঝে আমাদের মূল বেসিক তো থাকবেই, পাশাপাশি হচ্ছে আমরা স্লাইডে কোশ্চেন গুলো দেখব। প্রথম যে টার্মটা আছে সেটা হচ্ছে গ্লোবাল কমন্স। খেয়াল করেন তো, গ্লোবাল কমন্স একটু বোঝার চেষ্টা করেন। গ্লোবাল কমন্সটা আসলে কি? হোয়াট ইজ গ্লোবাল কমন্স? আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, এটার ম্যাক্সিমাম অংশটা গ্লোবাল কমন্স এর অন্তর্ভুক্ত। গ্লোবাল কমন্স, তাহলে প্রথমে হেডিং করেন গ্লোবাল কমন্স। গ্লোবাল কমন্স। এখন দেখেন বিসিএস আসছে গ্লোবাল কমন্স কি। আমরা যদি এটা কি বলি বৈশ্বিক সম্পদ, তাইলে আপনি একদম সিম্পলি বুঝতে পারবেন। বৈশ্বিক সম্পদ মানে বিশ্বের সম্পদ, যা কোনো একটা দেশের সম্পদ না, কোনো একক মানুষের সম্পদ না, যেটা সারা বিশ্বের সবার সম্পদ, সেটা কি বলেন? বৈশ্বিক সম্পদ। এই বৈশ্বিক সম্পদটা কি একটু ডিপ্লোম্যাটিক ওয়ার্ডে বলা হচ্ছে গ্লোবাল কমন্স। তাহলে গ্লোবাল কমন্স মানে হচ্ছে বৈশ্বিক সম্পদ। ওকে, লিখেন, একদম রিল্যাক্সে লিখতে থাকেন গ্লোবাল কমন্স। সংক্ষেপে আমরা যদি বলি জিসি, জিসি বা এই যে গ্লোবাল কমন্স বলতে, গ্লোবাল কমন্স বলতে, গ্লোবাল কমন্স বলতে ওই ধরনের সম্পদকে বোঝায়। লিখতেছেন? ওই ধরনের সম্পদকে বোঝায় যার মালিক একক কোনো দেশ, একক কোনো দেশ বা একক কোনো ব্যক্তি নয়। যার মালিক কোনো একক ব্যক্তি নয় বা একক কোনো দেশ নয়, যার মালিক একক কোনো ব্যক্তি বা দেশ নয়, বরং সারা বিশ্বের সকল মানুষ বা দেশ ওই সম্পদের মালিক। এটাকে বলা হচ্ছে গ্লোবাল কমন্স। এটাকে যদি বৈশ্বিক সম্পত্তি বলতাম তাহলে এমনিতেই বুঝতেন। বৃষ্টি মিষ্টি লিখছেন বৈশ্বিক সম্পদ। আনামুল হোসেন, মীর একে আজাদ, শামীম রেজা। হ্যাঁ, একদম সিম্পলি বোঝার চেষ্টা করেন। গ্লোবাল কমন্স মানে হচ্ছে বৈশ্বিক সম্পদ। এটারে যদি আপনি বৈশ্বিক সম্পদ হিসেবেই জানেন, আপনি যদি গ্লোবাল কমন্স টার্মটা না জানেন, তাহলে আপনি ঝামেলায় পড়বেন। কারণ পরীক্ষা আসছে গ্লোবাল কমন্স, নিচের কোনটি গ্লোবাল কমন্স, এভাবে আসছে। আচ্ছা ভাই, একদম বলেন তো, একদম কমন সেন্স খাটাই বলেন তো, এমন কোন জিনিস আছে যেগুলো কোনো একটা একক দেশের সম্পদ না, কোনো একক দেশের মানুষের সম্পদ না, যেগুলো সারা বিশ্বের সকল মানুষের সম্পদ? বলেন তো, এরকম কি একটা সম্পদ আছে? বলেন।
অনলাইনে যারা আছেন বলেন এমন কি সম্পদ আছে যেগুলোর মালিক কোনো একক দেশ না, সারা বিশ্বের সবাই মালিক? নদীর তো মালিক আছে, পদ্মা নদীর মালিক আছে না? বাংলাদেশের পানি, বাংলাদেশের নদী আবার আন্তর্জাতিক নদী হলো সারা বিশ্বের সবার তো না। বায়ুমণ্ডল, এক্স্যাক্টলি। বায়ুমণ্ডল কি শুধু ইন্ডিয়ার, শুধু যুক্তরাষ্ট্রের, শুধু বাংলাদেশের না, বায়ুমণ্ডল সারা বিশ্বের সকলের সম্পদ। তার মানে আপনি লিখেন যেমন বায়ুমণ্ডল, যেমন কি বায়ুমণ্ডল। দেখেন এটা আপনার ভূগোল অংশে আসছে। বায়ুমণ্ডল, সমুদ্র, বলতে পারেন বঙ্গোপসাগর তো বাংলাদেশের না, বঙ্গোপসাগর বাংলাদেশের না। সমুদ্র তীরবর্তী সবগুলো দেশের অংশগ্রহণ এখানে আছে, সবগুলো দেশ এখান থেকে তার প্রাপ্যটা বুঝে নিতে পারবে। এবং 350 নটিক্যাল মাইলের পর থেকে বাকি সমুদ্রটা হচ্ছে 350 নটিক্যাল মাইলের পর থেকে উন্মুক্ত সাগর, সারা বিশ্বের সকলের জন্য। সবাই এখান থেকে জাহাজ পরিচালনা করতে পারবে, সাবমেরিন ক্যাবল স্থাপন করতে পারবে। তাহলে সমুদ্র একটা আন্তর্জাতিক সম্পদ। অ্যান্টার্কটিকা একটা মহাদেশ আছে না, বলেন অ্যান্টার্কটিক। তাহলে এই মহাদেশটা কি যুক্তরাষ্ট্রের একার, কানাডার, ইন্ডিয়ার? তাহলে সারা বিশ্বের সকলের। বায়ুমণ্ডল, সমুদ্র, অ্যান্টার্কটিকা। আপনি বলতে পারেন চন্দ্র, সূর্য, এই সূর্য থেকে সকল শক্তি আসে। সূর্য বলেন কারো একক সম্পত্তি? তাহলে এই টাইপের যত সম্পদ আছে এগুলোকে বলা হচ্ছে গ্লোবাল কমন্স। এখন আপনাকে একটা কোশ্চেন করি, একটা প্রিলির কোশ্চেন করি, বোঝার চেষ্টা করেন, উত্তর দিয়েন। নিচের কোনটি গ্লোবাল কমন্স এর অন্তর্ভুক্ত নয়? অ্যান্টার্কটিকা, বায়ুমণ্ডল, গ্রিনল্যান্ড, সূর্য। বলেন কি হবে? গ্রিনল্যান্ড। কি হবে? কারণ গ্রিনল্যান্ডের মালিকানা আছে না। গ্রিনল্যান্ডের মালিক কে? গ্রিনল্যান্ড একটা দ্বীপ, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের মালিক কে? ডেনমার্ক। তাহলে গ্রিনল্যান্ড কিন্তু গ্লোবাল কমন্স। গ্লোবাল কমন্স ওইগুলোই যেগুলো হচ্ছে সারা বিশ্বের সকলের এখানে অ্যাক্সেস আছে। ওকে, তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্লোবাল কমন্স নিয়ে। এটুকু বুঝছেন? বুঝছেন না? গ্রিন হাউস প্রতীকে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, এটা আমরা একসাথে বলব। গ্রিন হাউস প্রতিক্রিয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। আর সবার শেষে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করবো কিছু, একদম সবার শেষে। এখন আসেন গ্রিন হাউস প্রতিক্রিয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। আগে আমারে বলেন যে গ্রিন হাউসটা আসলে কি? গ্রিন হাউসটা কি? গ্রিন হাউসটা কি বলেন তো? কাচের তৈরি ঘর। গ্রিন হাউস কি? খেয়াল করেন, যেহেতু আপনাদেরই ক্লাস, এটা জাস্ট লাইভের জন্য উন্মুক্ত করা হয়েছে, আপনাদের রেসপন্স গুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি ঘর। তাহলে এটার নাম আবার গ্রিন কেন? তাইলে তো গ্লাস হাউস হইতে পারতো, কাচের যেহেতু, তাহলে গ্লাস হাউস হইতে পারতো না? এটার নাম গ্রিন হাউস কেন আমরা বলেন তো? এক্স্যাক্টলি। তাহলে এই যে হাউস, এই যে ঘর, এটার মধ্যে কি লাগানো হয়? সবুজ উদ্ভিদ। যেহেতু এটার মধ্যে সবুজ উদ্ভিদ লাগানো হয়, শাকসবজি হোক বা যাই হোক, এই জন্য এটা নাম হচ্ছে গ্রিন হাউস। এখন কোন দেশে? এটা কি বাংলাদেশে আছে? শীত প্রধান দেশে। শীত প্রধান দেশে এই যে সবজিগুলা লাগাইতে কিংবা চারা লাগাইতে, প্লান্ট লাগানোর জন্য আমরা দেখি গ্রিন হাউস ব্যবহার করা হয়। এখন এটা কি এরকম যে এক একটা ঘরের মধ্যে এক একটা চারা লাগায়? কাছের তৈরি এক একটা এই ঘর আছে, এক একটা ঘরের মধ্যে এক একটা চারা লাগাই দিল, এরকম না। বিশাল আকৃতির কাঁচ দিয়ে তৈরি বিশাল ঘর। এই দেখেন জব মেডিসিনের এই যে বিশাল একটা, এই পুরোটাই তো গ্লাস দিয়ে এইদিকে, তাই না? এখানে তো শত শত চারা লাগানো যাবে। স্বভাবতই বিশাল একটা গ্লাসের তৈরি, কাচের তৈরি ঘর, এই ঘরের মধ্যে শত শত গাছ লাগানো হচ্ছে। যেহেতু গাছগুলো সবুজ, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস। এখন আসেন গ্রিন হাউসের কাজটা কি। দেখেন সূর্য, এই সূর্য থেকে, এটা ধরেন সূর্য, সূর্য থেকে আলো আসে। এখন এই ঘরটা তৈরি কিসের? কাচের তৈরি ঘর। বলেন কাচ কি আলো প্রবেশ করতে বাধা দেয়? না। এই কাচ দিয়ে কি আলো প্রবেশ করতে পারবে না? পারবে। স্বভাবতই এই যে ঘরটার মধ্যে সূর্যের আলো প্রবেশ করে,
সূর্যের আলো যেখানে পড়ে সেখানে তাপ উৎপন্ন হয় না? আপনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, আপনার গায়ে সূর্যের মাথায় ধরেন সূর্যের আলো পড়তেছে, আপনার মাথা টাথা গরম হয়ে যাইতেছে। হঠাৎ করে ছায়ায় দাঁড়াইলেন, গাছের ছায়ায়, সূর্যের আলোও পড়তেছে না আর ওরকম তাপও লাগতেছে না। মানে তাপ যে শুধু আলোর মাধ্যমে আসবে সেরকম না, আরো ব্যবস্থা আছে, বাট আমি সূর্যের আলোর সরাসরি আলোর কথা বলতেছি। যেখানে সূর্যের আলো সরাসরি পড়ে সেখানে গরম বেশি না? এখন আপনি দেখেন, এই সূর্যের আলো কাচের মধ্য দিয়ে ঘরের মধ্যে ঢুকলো, ঢোকার পরে এই ঘরটা উত্তপ্ত হইল। ঘর কি হইল? উত্তপ্ত হইল। তার মানে ঘরের মধ্যে তাপ উৎপন্ন হইল। এই তাপ উৎপন্ন হয়েছে নাকি তাপ বাহির থেকে আসছে বলেন? কেমনে? তাপটা বাহির থেকে আসছে? আলো বাহির থেকে আসছে ভাই। আলো আসার পর এখানে তাপ উৎপন্ন হয়েছে। মনে রাখেন, তাপ এখানে কি হয়েছে? এমন না যে তাপ বাহির থেকে আসছে, তাপ উৎপন্ন হয়েছে কিসের মাধ্যমে? সূর্যের আলো এখানে আসার পরে। ওকে, এই যে তাপ উৎপন্ন হইল, সেই তাপটা এই কাচের জন্য আর যাইতে পারে না। যাইতে পারে কিন্তু অনেক টাইম লাগে, কারণ আমরা জানি তাপ মোটামুটি, এই কাচ মোটামুটি তাপ অপরিবাহী, যাইতে পারে, একটু টাইম লাগে। এখন এই তাপ যে উৎপন্ন হইল, তাহলে গাছপালা সৃষ্টির জন্য তাপেরও দরকার আছে। কিসের দরকার আছে? তাপের দরকার আছে। তাহলে তাপ যেহেতু থাকে, বাইরে থেকে আলোও আসে, তাপও এখানে আসে, তার মানে গাছপালা উৎপন্ন হয়। তাহলে দেখেন, যেই তাপটা, এই কাচটার কাজ কি, সূর্যের আলো আসতে কি কোনো বাধা দিছে? দিল না। আলো আসার পর এখানে তাপ উৎপন্ন হইলো, তাই না? সেই তাপই আবার যাইতে পারতেছে না, কার জন্য? কাচের জন্য। কার জন্য? কাচের। তার মানে তাপটা আটকে রাখতেছে কে? এই কাচের ঘরটা। পুরো পৃথিবীটাকে এই গ্রিন হাউসের সাথে তুলনা করা হয়েছে। এই পৃথিবীতে এমন কতগুলো গ্যাস আছে, যেই গ্যাসগুলা সূর্যের আলোকে পৃথিবীতে আসতে কোনো বাধা দেয় না। কয়েকটা গ্যাসের নাম যদি বলি, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, মিথেন, এই যে গ্যাসগুলো আছে, দেখেন এই যে গ্যাসগুলো আছে, আমরা দেখি দিনের বেলায় সূর্যের আলো পৃথিবীতে আসে, আসে না? আসার পর পৃথিবী কি হয়? উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। পৃথিবীতে কি হয়? তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এখন বলেন, এই যে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, মিথেন, এইগুলো কি সূর্যের আলোকে আসতে কোনো ধরনের বাধা দিছে? দেয় নাই তো। সূর্য থেকে আলো পৃথিবীতে আসলো, আসার পর পৃথিবী গরম হইল, তাপ উৎপন্ন হইল। এই তাপটাই আবার যাইতে পারতেছে না এই গ্যাসগুলোর জন্য। কোন গ্যাসগুলোর জন্য? কারণ এই গ্যাসগুলোর কাজ হচ্ছে ওই গ্রিন হাউসের কাচের মতো। সূর্যের আলো আসতে বাধা দিল না, কিন্তু পৃথিবীতে আসার পর যে তাপটা সৃষ্টি হইলো, সেই তাপটা যাইতে কি করলো? বাধা দিল। তাহলে কাজ করলো কার মতো? তাহলে গ্রিন হাউসের মতো। খেয়াল করেন, গ্রিন হাউসের মতো যে কাজ করলো, কারা? গ্যাস। গ্রিন হাউসের মতো যেসব গ্যাস কাজ করলো তাদেরকে বলতেছি গ্রিন হাউস গ্যাস। তাদেরকে কি বলতেছি? তাহলে আমরা গ্রিন হাউস থেকে পাইলাম কি? গ্রিন হাউস গ্যাস। বলেন, গ্রিন হাউস গ্যাস কি? যারা গ্রিন হাউসের মতো কাজ করে। তাহলে গ্রিন হাউস কিসের মতো কাজ করে? আলো আসতে বাধা দেয় না, কিন্তু তাপ যাইতে বাধা দেয়। বলেন, তাহলে গ্রিন হাউস গ্যাস কি করে? যেই গ্যাসগুলো সূর্যের আলো আসতে পৃথিবীতে বাধা দেয় না, আলো আসার পর যেই তাপ উৎপন্ন হয় সেই তাপ যাইতে বাধা দেয়, তার মানে তাপ ধরে রাখে। কার মতো কাজ করে? গ্রিন হাউসের মতো। ঠিক আছে না? আচ্ছা, এবার বলেন, এখন বলেন, তাহলে সেই গ্যাসগুলো কারা? গ্রিন হাউস গ্যাস কারা? কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, মিথেন, এগুলা। ঠিক আছে না? এখন আমার বলেন, কার্বন ডাইঅক্সাইড কি উপকারী নাকি ক্ষতিকারক? বলেন, মিথেন উপকারী নাকি ক্ষতিকারক? আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি সবসময় ক্ষতিকারক? তাহলে বইলে তো দিলেন ক্ষতিকারক। বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকারক না। বেশিরভাগ ক্ষেত্রে মানে কি বুঝাচ্ছেন? মানে ম্যাক্সিমাম টাইমে ক্ষতিকারক, নাকি এটা বেশি হইলে ক্ষতিকারক? বেশি হইলে ক্ষতিকারক। এখন খেয়াল করেন, আমরা বলি এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, সবকিছুর অতিরিক্ত খারাপ। বেশি মেধাবী হইলো ঝামেলা, বেশি সুন্দর হইলো ঝামেলা। বেশি সুন্দরী, আমরা বলি না যে অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। যেই মাইয়ে বেশি সুন্দর, এটা কিন্তু স্বামী পায় না। সবাই মনে করে যে এই মাইয়ে সুন্দরী বেশি, এই মাইয়ের পিছনে অনেকগুলো লাইন আছে। ওই আলোচনা বাদ দিলাম। খেয়াল করেন,
এই কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো তাহলে আপনি কেমনে থাকতেন একবার ভাবেন, আপনি না আমি কেমনে থাকতাম ভাবেন। আমরা তো অক্সিজেন কি করি, গ্রহণ করি। আচ্ছা এই অক্সিজেন আসে কোত্থেকে? গাছপালা থেকে। তাহলে গাছপালা কি গ্রহণ করে বলেন? ঠিক আছে না? তাহলে ওরা যদি কার্বন ডাইঅক্সাইড না পাইতো তাহলে আপনি অক্সিজেন কেমনে পাইতেন? হিসাব সোজা না? তাহলে উপকারী, এই যে মিথেন উপকারী, সবই উপকারী। তাহলে কেন ক্ষতিকারক? কারণ এইগুলো বেশি হচ্ছে, পৃথিবীতে এর পরিমাণ বাড়তেছে। আচ্ছা তাইলে যেহেতু বাড়তেছে, যেই পরিমাণ তাপ ওদের ধৈর্য রাখার কথা সেই পরিমাণের চেয়ে ওরা বেশি তাপ পৃথিবীতে ধৈর্য রাখতেছে, এই জন্য পৃথিবী দিন দিন উত্তপ্ত হইতেছে। আবার যদি দেখেন এরা যদি না থাকে, পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড নাই, পৃথিবীতে মিথেন নাই, পৃথিবীতে সিএফসি নাই, তাহলে দিনের বেলায় যেই তাপ আসতো পৃথিবীতে, যেই তাপ হইতো সেই তাপ রাতের বেলা চলে যাইতো। কারণ রাতের বেলায় তো সূর্য নাই, পৃথিবী রাতের বেলায় ঠান্ডা হয়ে যেত, বসবাসের অনুপযোগী হইতো। বুঝতে পারছেন? তার মানে এই গ্যাসগুলো উপকারী, তার মানে ক্ষতিকারক কেন? এইগুলোর পরিমাণ বাড়তেছে, এই জন্য ক্ষতিকারক। ঠিক আছে? আচ্ছা এই গ্রিন হাউস গ্যাস যেহেতু পৃথিবীটাকে বারবার উত্তপ্ত করতেছে, বেশি উত্তপ্ত করতেছে, দিনের পর দিন পর্যায়ক্রমে উত্তপ্তের পরিমাণ, তাপের পরিমাণ বাড়তেছে, এই জন্য আমরা দেখি মেরু অঞ্চলে বরফ গলতেছে। মেরু অঞ্চলে সরাসরি সূর্যের আলো পড়ে না, এই জন্য বরফ গলে না। বরফ তখনই গলে যখন পৃথিবীর তাপমাত্রা বাড়ে, তখন মেরু অঞ্চলে বরফ গলে। এই বরফ গলা পানি কোথায় যায়? সমুদ্রে যায়। সমুদ্রে গিয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াই দেয়। আশেপাশে, সমুদ্রের আশেপাশে যত নিম্ন অঞ্চল আছে এগুলো সমুদ্রে নিমজ্জিত হয়। বুঝতে পারছেন? তাহলে এই যে পরিস্থিতি, এটাকে বলা হচ্ছে গ্রিন হাউসের ইফেক্ট। কি বলা হচ্ছে? ইফেক্ট মানে কি? প্রভাব। তাহলে এটা কিসের ইফেক্ট? গ্রিন হাউসের ইফেক্ট। তাহলে গ্রিন হাউস গ্যাস থেকে আমরা পেলাম গ্রিন হাউস ইফেক্ট। কি পেলাম বলেন তো? এই যে তাপ বৃদ্ধি হওয়া, তাপ বৃদ্ধি হওয়ার কারণে সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়া, এটাকে সার্বিকভাবে আমরা কি বলতেছি? আপনি আবার রিলেট করেন, বলেন গ্রিন হাউস কি? কাচের তৈরি ঘর। কারণ এটার কাজ কি? সূর্যের আলো আসতে বাধা দেয় না। সূর্যের আলো আসার পর কি হয়? তাপ উৎপন্ন হয়। সেই তাপকে ধরে রাখে কে? গ্রিন হাউসের মতো যেসব গ্যাস কাজ করে সেই গ্যাসগুলো কি? কয়েকটা গ্রিন হাউস গ্যাসের নাম বলেন। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফর্ম। ঠিক আছে না? বলেন গ্রিন হাউস গ্যাসের কারণে যে ইফেক্ট হয় সেটা কি বলা হচ্ছে? এইটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা এইটুকু যদি বুঝতে পারেন তাহলে লেখেন, গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করে? গ্রিন হাউস শব্দটি কয়েকবার আসছে পরীক্ষায়। গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন। গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন সুইডিশ রসায়নবিদ। কোন দেশের? সুইডেনের। আমি সুইডিশ না লিখি সুইডেন লিখি যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। সুইডেনের রসায়নবিদ। দেখেন এই যে গ্রিন হাউস আমরা বলি, এই শব্দটা কে প্রবর্তন করছে এটা জানা দরকার না? গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন সুইডেনের রসায়নবিদ সোভান্তে আরহেনিয়াস। সোভান্তে আরহেনিয়াস। বলেন কি নাম? সোভান্তে আরহেনিয়াস। উনি সর্বপ্রথম গ্রিন হাউস শব্দটি প্রবর্তন করেন 1896 সালে। কত সালে? অনেক আগের একটা টার্ম। সোভান্তে আরহেনিয়াস কত সালে প্রবর্তন করেন? আচ্ছা এর সাথে যেহেতু আমরা সুইডেন বলতেছি, আর একটা নাম খুব ভালোভাবে মনে রাখবেন, গ্রেটা থুনবার্গ। এই লাস্ট বিসিএস আছে 46 বিসিএস। গ্রেটা থুনবার্গ। যেহেতু সুইডেন আমরা চলে আসছি এজন্য এই ইনফরমেশনটা দিয়ে দেই একসাথে। গ্রেটা থুনবার্গ সুইডেনের একজন পরিবেশ কর্মী। সুইডেনের একজন কি বলেন? একজন পরিবেশ কর্মী, একটা মেয়ে। সুইডেনের একজন পরিবেশ কর্মী। তার 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 পরিবেশ সম্পর্কিত আন্দোলনের নাম, এই আন্দোলনটা 2টা বিসিএস আসছে, অনেকগুলো চাকরি পরীক্ষা আছে। তার পরিবেশ সম্পর্কিত আন্দোলনের নাম, তার মানে কার? গ্রেটা থুনবার্গ। কোন দেশের? দেখেন আন্দোলনের নাম হচ্ছে ফ্রাইডেজ ফর ফিউচার।
কি নাম? ফ্রাইডেস ফর কি বলেন তো? ফিউচার। কার আন্দোলন? গ্রেটা থুনবার্গের আন্দোলন। কোন ধরনের আন্দোলন? এই দেখেন লাস্ট বিসিএস এর প্রিলিতে আছে 46 বিসিএস আর্টস। দেখেন লাস্ট বিসিএস আর্টস, আরো একটা বিসিএস আর্টস, ফ্রাইডেস ফর ফিউচার। এই বিসিএস আর্টসে ফ্রাইডেস ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। এই বিসিএস আর্টসে ফ্রাইডেস ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। বলেন এই আন্দোলনের প্রবক্তা কে? গ্রেটা থুনবার্গ। কোন দেশের অধিবাসী? সুইডেনের। ওই যে সোভান্তে আরহেনিয়াস না, তাদেরই বংশধর। বুঝতে পারলাম? আচ্ছা, অনলাইনে যারা আছেন, নাসরিন জাহান নুসরাত, ফ্রাইডেস ফর ফিউচার, ওকে। আয়েশা সিদ্দিকা, শোভা খাতুন, স্বপ্নের রাজকন্যা। তাইলে ফ্রাইডেস ফর ফিউচার কোন ধরনের আন্দোলন বলেন? পরিবেশবাদী আন্দোলন। লিখছেন এইটুকু? লিখছেন না? ওকে। তাকে, তাকে মানে কাকে? তাকে পরিবেশ কন্যা কি বলা হয়? পরিবেশ কন্যা বা জলবায়ু কন্যা বলা হয়। তাহলে জলবায়ু কন্যা বা পরিবেশ কন্যা বলা হয় কাকে? পরিবেশ কন্যা বা জলবায়ু কন্যা বলা হয়। বলেন পরিবেশ কন্যা বলা হয় কোন মেয়েকে, কোন ব্যক্তিকে? গ্রেটা থুনবার্গকে। কোন দেশে অধিবাসী? আচ্ছা, এইটুকু লিখছেন? লেখেন কনফিউশন যেখানে হতে পারে। আমরা তো গ্রিন হাউসের মধ্যে আছি না? একটু লেখেন কনফিউশন যেখানে হতে পারে। কনফিউশন যেখানে হতে পারে। কনফিউশন যেখানে হতে পারে, কনফিউশন লেখেন। বলেন বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সর্বাধিক দায়ী গ্যাস কোনটা? বিশ্বের তাপমাত্রা, এই যে তাপমাত্রা বৃদ্ধির সবচেয়ে বেশি দায়ী কে? আর ওজোন স্তর ফাটলের জন্য সিএফসি। এই নোট দুইটা এইটা খুব ভালোভাবে শিখে নেন, কারণ এটা অনেক পরীক্ষা আসছে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সর্বাধিক দায়ী গ্যাস কে বলেন? কার্বন ডাইঅক্সাইড কি লিখতে হবে না? CO2 লিখলে বুঝবেন, বুঝবেন না? আবার বললেন না ওই যে সুন্দরী প্রতিযোগিতার মধ্যে যে H2O মানে হয়েছে ধানমন্ডির একটা রেস্টুরেন্ট, CO2 মনে হয়েছে এটা মনে হয় গুলিস্তানের কোনো দোকান। তাহলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সর্বাধিক দায়ী গ্যাস কোনটি? আচ্ছা, এরপর আসেন ওজোন স্তর ফাটলের জন্য। কিসের জন্য? ওজোন স্তর ফাটলের জন্য। ওজোন স্তর ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাস কে? সিএফসি। সিএফসি এটা প্লুরাল, কারণ এখানে অনেকগুলো গ্যাস আছে, তো এই জন্য সিএফসি বলি আমরা। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বনস, ঠিক আছে না? তাহলে ওজোন স্তর ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সিএফসি। আর বিশ্বের তাপমাত্রা সবচেয়ে বেশি বাড়তেছে কোন গ্যাসের জন্য? ঠিক আছে, আচ্ছা এটা লিখছেন। তাহলে তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী কার্বন ডাইঅক্সাইড, আর ওজোন স্তর ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সিএফসি। আচ্ছা এবার বলেন, একটা কোশ্চেন করি, বলেন উত্তর দেন। নিচের কোন জিনিসটি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী? বুঝছেন কোশ্চেনটা? নিচের কোন জিনিসটি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, মানুষ। বলেন ভালো করে বললেন। নিচের কোন জিনিসটি বা নিচের কোনটি, কোন জিনিসটি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, মানুষ। বলেন সবচেয়ে বেশি দায়ী কে? আচ্ছা সবচেয়ে বেশি দায়ী হচ্ছে মানুষ। কে? কার্বন ডাইঅক্সাইড বাড়াইতেছে কে? নাকি আল্লাহ বসে বসে বাড়ায়, যে বাড়াই দিলাম যা? আরে ভাই এই বন জঙ্গল কাটতেছেন,
বিড়ি খাইতেছেন, বিড়ি খাইয়ে খালি ধোয়া ছাড়তেছেন, হুন্ডা চালাইতেছেন বহুত বোধ করিয়া, কার্বন ডাইঅক্সাইড তো বাড়তেছে। বাড়ার পিছনে কারণ কারা? মানুষ না? মানুষ। তাহলে সবচেয়ে বেশি দায়ী কে? মানুষই তো দায়ী। গ্যাস হিসাবে সবচেয়ে বেশি দায়ী কে বলেন? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, ওজোন স্তর ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী সিএফসি। হ্যাঁ, ক্লোরোফ্লোরোকার্বনস। ঠিক আছে, এটুকু বুঝছেন। আর একটা ইম্পর্টেন্ট নোট লেখেন, একটা নোট লেখেন, এরপর আমরা আসতেছি আবার আলোচনা। নোট: বিশ্বে সবচেয়ে বেশি কার্বন সিএফসি নিঃসরণের জন্য দায়ী। বিশ্বে সবচেয়ে বেশি কার্বন বা সিএফসি নিঃসরণের জন্য দায়ী বর্তমানে, সবচেয়ে বেশি কার্বন বা সিএফসি নিঃসরণের জন্য দায়ী কোন দেশ? চীন। কোন দেশ বলেন? তাহলে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে অথবা সিএফসি নিঃসরণ করে কোন দেশ? বর্তমানে চীন। এর হচ্ছে সবচেয়ে বেশি। আর মাথা পিছু হিসেবে যদি করেন, মাথা পিছু সর্বাধিক মাথা পিছু সর্বাধিক কার্বন সিএফসি নিঃসরণকারী দেশ হচ্ছে পালাউ। কোন দেশ? নিঃসরণকারী দেশ, হ্যাঁ, এটা ওশেনিয়া মহাদেশের পালাউ। মাথা পিছু বর্তমানে সবচেয়ে বেশি করতেছে পালাউ। তাহলে এটা আবার কখনো যুক্তরাষ্ট্র হয়, আবার এই যে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ মাঝে মাঝে যুক্তরাষ্ট্র হয়, চীন হয়। এইটাও সাধারণত খুব বেশি পরিবর্তন হয়। তবে এই যে বিশ্বে বেশি কার্বন নিঃসরণ করে, এর মধ্যে চীন অথবা যুক্তরাষ্ট্রের নাম্বারিংটি বেশি থাকে, হয়তো চীন অথবা যুক্তরাষ্ট্র, কিন্তু এইটা বারবার চেঞ্জ হয়। বর্তমান হচ্ছে পালাউ। ঠিক আছে, ওদের ওইখানে শিল্প কারখানা বেশি, মানে জনসংখ্যা কম। মাথা পিছু মানে কি? পার জনসংখ্যায় পার হেডে কি পরিমাণ যায়? ওদের জনসংখ্যা কম ঠিকই, কিন্তু ওই জনসংখ্যার তুলনায় শিল্প কারখানা বেশি। আচ্ছা, তাহলে দুইটা নোট, একটু কনফিউশন আবার একটু যেইখানে হইতে পারে। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে বা সবচেয়ে বেশি সিএফসি নিঃসরণ করে কোন দেশ? চীন বর্তমানে। আর মাথা পিছু হিসাবে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে বর্তমানে পালাউ। বর্তমানে কি? এটা যে বর্তমানে এটাতে 1 মাস পর 2 মাস পর থাকবে সেরকম না, যদি স্ট্যাটিস্টিকটা বের হয় কিছুদিন পর পর, তবে বড় যেই পরিসংখ্যান গুলো এগুলো সাধারণত 1 বছর পর পর বের হয়। তো স্বভাবতই আবার একটু রিকল করার চেষ্টা করি। আমরা পাইছি গ্রিন হাউস, তাই না? গ্রিন হাউস শব্দটা প্রবর্তন করছে কি? সোভান্তে আরহেনিয়াস, তাই না? এই সোভান্তে আরহেনিয়াসের আরেকজন বংশধরের নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। ওনার একটা আন্দোলন আছে, ফ্রাইডেস ফর ফিউচার। কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। আচ্ছা, আমরা গ্রিন হাউস থেকে পাইলাম গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের কারণে যে ইফেক্ট গুলো হয় সেগুলো বললাম গ্রিন হাউস ইফেক্ট। আমরা মাঝখানে দুইটা নোট দেখাইলাম, ঠিক আছে না? কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী। সিএফসি দায়ী কিসের জন্য? ওজোন স্তর ফাটলের জন্য। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন। মাথা পিছু সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে পালাউ। এইটুকু কি বুঝছেন? আচ্ছা, এইটুকু যদি বুঝেন তাইলে আসেন আবার লেখেন। একদম একটা হেডিং করবো, জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা একসাথে পড়াচ্ছি, জাস্ট কয়েকটা জিনিস পড়বেন। বাংলাদেশের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। বাংলাদেশ কি কি চ্যালেঞ্জ গুলো ফেস করবে এগুলো একটু বুঝতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, এখন এই প্রভাব আপনি বললে তো হবে না, আমি বললে হবে না, যারা জলবায়ু নিয়ে কাজ করে তাদের বলতে হবে, তাই না? বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা অনেকগুলো ভাই আসছে, বিসিএস অনেকগুলো ভাই এই কোশ্চেনটা করা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখেন, এই বড় একটা বাক্য বলবো, এই বাক্য থেকে অনেকগুলো ইনফরমেশন পাবেন। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিসের? জলবায়ু পরিবর্তন। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ
বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি একটু খেয়াল করেন তো। আইপিসিসি কি সেটা আমরা পরে আসবো, আমরা যখন পরিবেশবাদী সংস্থা পড়াবো তখন এটা এমনিতেই পড়াবো। দেখেন আইপিসিসি 2007 সালে, কত সালে, 2007 সালে এক সতর্কবার্তায় বলেছে যে আইপিসিসি 2007 সালে এক সতর্কবার্তায় বলেছে যে 2050 সালের মধ্যে, কত সালের, 2050 সালের মধ্যে যদি সমুদ্রের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পায়, কয় সেন্টিমিটার, 45 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তবে বাংলাদেশের 10 থেকে 15% নিম্নভূমি, কয় পার্সেন্ট, 10 থেকে 15% নিম্নভূমি, 10 থেকে 15% নিম্নভূমি সমুদ্রে নিমজ্জিত হবে। কয় পার্সেন্ট বলেন, নিম্নভূমি সমুদ্রে নিমজ্জিত হবে এবং আনুমানিক 3.5 কোটি মানুষ, কয় কোটি, 3.5 কোটি মানুষ ঘরবাড়ি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে। এটা লেখনের পর বুঝাচ্ছি, জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে। ভাই লেট করলেন কেন তো? আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু লেখেন, এখানে বুঝাচ্ছে, এখানে অনেক বড় একটা জিনিস, এটা আপনাকে মুখস্থ করতেই হবে ভাই। এটা বিসিএস এর ভাইবায় আমি অনেকগুলো ভাইবার দেখলাম, এখানে অনেকগুলো ভাইবাটা জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই, আপনাকে একদম সিস্টেমেটিক হইতে বলতে হবে। আচ্ছা লিখছেন না, খেয়াল করেন। আইপিসিসি এই সংস্থাটা জলবায়ু নিয়ে কাজ করে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আমরা আসতেছি, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা এখানে আছে। এই আইপিসিসি যত ধরনের প্রেডিকশন দিছে, যতগুলো সতর্কবাণী দিয়েছে, সবই হয়েছে, একদম নিখুঁত প্রেডিকশন বলা হয়। সেই আইপিসিসি বাংলাদেশের জন্য একটা থ্রেট বলছে। কত সালে সতর্কবার্তাটা দিছে, 2007 সালে দিছে, এখন চলে 2025 সাল, কত বছর আগে, 18 বছর আগে, ঠিক আছে না? 18 বছর আগে বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা দিছে, বলছে যদি 2050 সালের মধ্যে কোনোভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পায়। সমুদ্রের উচ্চতা কত সেন্টিমিটার, 45 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তবে বাংলাদেশের 10 থেকে 15% নিম্নভূমি, কয় পার্সেন্ট, 10 থেকে 15% নিম্নভূমি সমুদ্রে নিমজ্জিত হবে এবং আনুমানিক 3.5 কোটি মানুষ ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে। আসেন বুঝাচ্ছি। ধরেন উদ্বাস্তু কারা, শরণার্থী কারা? শরণার্থী সাধারণত আমরা যে আন্তর্জাতিক শরণার্থী দেখি তারা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে চলে আসে, যেমন বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার সরকারের অত্যাচারের কারণে আসে। শরণার্থীতে বাধ্য হয়, দে আর ফোর্সড টু লিভ দেয়ার ওন কান্ট্রি। শরণার্থীরা বাধ্য হয়েছে তাদের দেশ ত্যাগ করার জন্য। রোহিঙ্গারা বাধ্য হয়েছে না, নাকি এমনি এমনি আসে যে বাংলাদেশে যায়, মিয়ানমার ভালো লাগে না, সেরকম তো আর না। তাহলে বাধ্য হয়েছে, বাধ্য হয়ে এই দেশে আসছে দেখে শরণার্থী। আচ্ছা এই শরণার্থী ইন্টারনালি করতে পারে, এক এলাকা থেকে অন্য এলাকায় যাইতে পারে, শরণার্থী হইতে পারে। এই যে মানুষগুলা 3.5 কোটি মানুষ ঘর বাড়ি হারাইছে, তাদের জমি জমা হারাইছে, তাদের জমি তো সব সমুদ্রে গেছে, কই গেছে, সমুদ্রে নিমজ্জিত হয়েছে। তাহলে ঘর বাড়ি হারাইছে না, তাদের বাসস্থান তারা ছাড়তে বাধ্য হয়েছে না? বলেন কার কারণে বাধ্য হয়েছে? নাকি কোন সরকার গিয়ে আক্রমণ করছে? জলবায়ুর কারণে ছাড়তে বাধ্য হয়েছে বা পরিবেশের বিপর্যয়ের কারণে।
যেহেতু তারা ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে, তার মানে তারা শরণার্থী। কেমন শরণার্থী? জলবায়ু শরণার্থী বা জলবায়ু উদ্বাস্তু। তারা কি বলেন তো? জলবায়ু উদ্বাস্তু। দেখেন 45 সেন্টিমিটার যদি বাড়ে তাহলে 10 থেকে 15% মিনিমাম বাংলাদেশের 10 থেকে 15% জায়গা, বাংলাদেশের মোট আয়তনের 10 থেকে 15% নিম্নভূমি সমুদ্রের তলায় যাওয়ার আশঙ্কা আছে। কত সালের মধ্যে? 50 সালের মধ্যে। আর এই 10 থেকে 15% নিম্নভূমিতে লোকজন আছে কয় কোটি? 3.5 কোটি মানুষ বাড়িঘর হারাবে। চিন্তা করতে পারেন। এই প্রেডিকশন দিছে বাংলাদেশের জন্য। মালদ্বীপ এই প্রেডিকশনটা শুনছে। কে শুনছে? মালদ্বীপ। এবার মালদ্বীপ চিন্তা করতেছে বাংলাদেশে যদি 3.5 কোটি মানুষ যায় পানির নিচে, ধরেন মানে তাদের ঘর বাড়ি পানির নিচে চলে যায়, তাইলে আমি মালদ্বীপ আমার লোক সংখ্যাই আছে 5 লাখের মতো। কয় লাখ? 5 লাখ। তখন তো আরো কম ছিল। তাহলে আমি তো সবাই আগে আগে সাগরে ডুববে যাবো, এরপর বাংলাদেশ পরের ব্যাপার। ওর যদি যায় 3.5 কোটি, আমার মালদ্বীপের জনসংখ্যা আছে 5 লাখ, ওর যদি 10 থেকে 15% নিম্নভূমি যায়, আমার ভূমি আছে, আমার স্থলভাগের আয়তনই আছে 298 বর্গ কিলোমিটার, তাহলে ছোট না? বলা হচ্ছে পুরো মালদ্বীপ সমুদ্রের নিচে তলায় যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য মালদ্বীপ কি করলো? সাথে সাথে 2 বছরের মাথায় 2009 সালে পানির নিচে গিয়া ভারত মহাসাগরের তলে সেখানে গিয়ে মন্ত্রিসভার বৈঠক করলো। পানির নিচে, সমুদ্রের নিচে বৈঠক কইরা বিশ্ববাসীরা জানান দিল, বিশ্ববাসী দেখো যদি জলবায়ু পরিবর্তন বন্ধ না করো, আমি মালদ্বীপ আমার আর খুঁজে পাবা না। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। তাহলে এই 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 ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। আইপিসিসি কত সালে সতর্কবার্তা দিছে? 2007 সালে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত সেন্টিমিটার বাড়লে কত পার্সেন্ট নিম্নভূমি সমুদ্রে যাওয়ার সম্ভাবনা আছে? এই 10 থেকে 15% ভূমিতে লোকজন আছে 3.5 কোটি। কয় কোটি? এটুকু বুঝতে পারছেন? নিম্নভূমির অঞ্চল যে কোনো অঞ্চল হইতে পারে। হ্যাঁ, লেখেন। আমরা তলাবো সবার আগে, টেনশন করেন না। বিশ্ব ব্যাংকের মতে, কার মতে? বিশ্ব ব্যাংকের মতে, কার মতে বলেন? বিশ্ব ব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের প্রধান হুমকি 5টি। এই 5টা অনেকবার পরীক্ষা আসছে যে নিচের কোনটি বিশ্ব ব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের হুমকি নয়, নিচের কোনটি হুমকি। এই 5টা হুমকি খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিশ্ব ব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের প্রধান হুমকি কয়টি? বিশ্ব ব্যাংকের মতে। আপনি নিজে নিজে বললে তো হবে না, হবে? তাহলে বিশ্ব ব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের প্রধান হুমকি 5টা। কয়টা? আচ্ছা, সবচেয়ে বড় হুমকি হচ্ছে বন্যা। কি হবে? এটা বাংলাদেশের ক্ষেত্রে না, সবার জন্য। ঝড়। কি হবে বলেন তো? ঝড়। মরুকরণ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। মনে রাখেন একদম বিশ্ব ব্যাংকে এগুলো কিন্তু কোশ্চেন আসছে। নিচের কোনটি বিশ্ব ব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের হুমকি? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। আর কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা। কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা। বিশ্ব ব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের প্রধান হুমকি 5টা। শামীম ফরাজি লিখছেন আমরা পটুয়াখালী জেলা থেকে সবার আগে তলিয়ে যাবো। আপনি তো পটুয়াখালী জেলায়, আমার বাড়ি কুয়াকাটায়, সাগরের পাশেই আছি। সবার আগে আমরা যাবো, এরপর আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। যারা দিনাজপুরে আছেন আপনারা সবার উপরে আছেন, আপনাদের টেনশন নাই। পালাবো কোথায়? আমরা চলে যাব কোথায় বলেন তো? দিনাজপুরে। বলেন না, ওটা দেখ ইন্টার রিলেটেড না, সবই তো জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান। খেয়াল করেন বিশ্ব ব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের প্রধান হুমকি 5টা। প্রথম কোনটা? বন্যায় বিশ্বে বাংলাদেশ প্রথম।
বন্যায় বিশ্বে বাংলাদেশ কত বলেন তো? তাহলে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি বন্যা হয়? বন্যায় বিশ্বে বাংলাদেশ প্রথম। এটা কি খুব খুশি হয়েছেন ভাই? আপনারা তো খুব খুশি হয়েছেন মনে হইলো। ঝড়, ঝড়ে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। ঝড়ে বিশ্বে বাংলাদেশ কত বলেন? আরেকজনে লিখছে বনলতা সেন কিশোরগঞ্জ আইসা পড়েন। তাহলে বাংলাদেশ সবচেয়ে নিম্ন জেলা কোনটা বলেন? কিশোরগঞ্জ। বাংলাদেশ সবচেয়ে নিম্ন জেলা কোনটা? হ্যাঁ খান। খেয়াল করেন, বিশ্বে বন্যায় বিশ্বে বাংলাদেশ কত? প্রথম। তাহলে বিশ্বের সবচেয়ে বেশি বন্যা হয় বাংলাদেশ। এই যে আমার জামালপুর শেরপুর ক্লাস ছিল কয়েকদিন আগে, এই 3-4 দিন আগে, তখনও দেখলাম যে বন্যার একটা ভাব। ইভেন জামালপুর থেকে শেরপুর যাচ্ছি ক্লাস নিতে, তখন দেখি রাস্তায় পুরো পানি তলাই গেছে। ঠিক আছে না? যদিও নেমে যায় পানিগুলো। তো দেখেন, বন্যায় বিশ্বে বাংলাদেশ প্রথম, ঝড়ে বিশ্বে বাংলাদেশ কততম? আচ্ছা, এই বন্যা খেয়াল করেন তো, এই সরকার পতনের ওই মাসি আগস্ট মাসি 2024 সালের আগস্ট মাসি ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে বিশাল বন্যা হয়েছে না? কেন হয়েছে বলেন? ওই তো বলবেন তো ভারত পানি ছাইড়ে দিচ্ছে, এটা তো বলবেন না? এর আগেরও কারণ আছে। ভারত পানি ছাইড়ে দিল কিভাবে বলেন? ভারত কি সমুদ্র দিয়ে পানি উঠাইয়া পাইপ দিয়ে বাংলাদেশে পাঠাই দিচ্ছে? বৃষ্টি হয়েছে। কারণ এটা ঠিক যে ভারত ছাড়ছে কেন, এটা ভারতের অন্যায়, ঠিক আছে না? কিন্তু এমন না যে ব্যাপারটা যে ওরা সমুদ্র দিয়ে পানি আইনা পাইপ দিয়া যে যা বাংলাদেশে চলে যা, এরকম তো না। ওদের ওখানে তুমুল বৃষ্টিপাত হয়েছে। এই কুমিল্লা, ফেনী, নোয়াখালী অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এত বৃষ্টিপাত বলা হচ্ছে বিগত 53 বছরে এত বৃষ্টিপাত হয় না ওইসব অঞ্চলে। তাহলে ভাই 53 বছরে এত বৃষ্টিপাত হইলা না, হঠাৎ কইরা আগস্ট মাসেই তোমার হওয়া লাগলো। তাহলে আগস্টের আমরা দেখলাম 20-21 থেকে তুমুল বন্যা। এই যে বন্যাটা হইলো, এই বন্যাটা হইলো দেখেন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে। তাহলে এই বৃষ্টিপাত, অতিরিক্ত বৃষ্টিপাত, কারণ জলবায়ু এখন আর ঠিক নেই। আগে আমরা বলতাম যে বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস কোনটা? জানুয়ারি। জানুয়ারি তো এবছর তো শীতই পড়ে নাই, পড়ছে বলেন? বাংলাদেশের সবচেয়ে গরমের মাস এপ্রিল। এপ্রিল তো গেল, গরম তো মনে হয় আরো আসবে, সামনে আসবে না? তাহলে জলবায়ু তো ঠিক ঠিকানা নাই। তো স্বভাবতই খেয়াল করেন, এই যে বন্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন করে। ঝড়, কয়দিন পর পর খালি ঝড়। সরকার পতনের আগে আগে একটা ঝড় হয়েছিল রেমাল, বুঝতে পারছেন? কঠিন ঝড়। মরুকরণ, ডেজার্টিফিকেশন। মরুকরণ মানে হচ্ছে মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়া। আমাদের দেশে যদিও এখন আমরা মরুভূমি দেখি না, কিন্তু উত্তরবঙ্গে খরাপ্রবণ অঞ্চল বলা হয় না? উত্তরবঙ্গের অনেক জেলায় অনেক কম বৃষ্টিপাত হয়। লালমনিরহাটে খুব কম বৃষ্টিপাত হয়। উত্তরবঙ্গের অনেক জেলায় খুব কম বৃষ্টিপাত হয়। এমন জায়গা আছে যেই জায়গায় আগে ফসল ফলতো, এখন ফলে না। আগে বৃষ্টিপাত হইতো, এখন বৃষ্টিপাত হয় না। বিশ্বের অনেক জায়গায় এরকম আছে। তাহলে মরুকরণ মানে হচ্ছে মরুভূমিতে পরিণত হওয়া। মরুভূমিতে পরিণত হয় নাই, কিন্তু হচ্ছে আস্তে আস্তে। এটা বাংলাদেশে না হলে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে। তাহলে মরুকরণ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এটা দেখতেই আছেন। আমার বাড়ি হচ্ছে কুয়াকাটায়। কুয়াকাটায় আগে ছিল সমুদ্রে, যখন আমরা যাইতাম ছোটবেলায়, একদম মূল যে বাঁধ থেকে সমুদ্রের দূরত্ব ছিল অনেক বেশি। এই সমুদ্র এখন বাঁধের কাছাকাছি চলে আসছে, কারণ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সারি সারি নারিকেল বাগান ছিল কুয়াকাটার বিচে, এই বাগানগুলো এখন আর নাই। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে, পানি আসার কারণে সেই বাগানগুলো সমুদ্রে নিমজ্জিত হয়েছে। স্বভাবতই এভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হয় কিসের জন্য? জলবায়ু পরিবর্তনের জন্য। কৃষি ক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা। বলেন, যেই জায়গাগুলো আগে পানি উঠতো না, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে পানি উঠতেছে। হইতে পারে ওই জায়গায় ফসল ফলতো, এখন আর ফসল ফলে না। তাহলে এভাবে কৃষি জমি ব্যাহত হচ্ছে। আলটিমেটলি কৃষি ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। কার মতে বলেন তো? বিশ্বব্যাংকের। কার মতে? আচ্ছা বলেন তাহলে, নিচের কোনটি বিশ্বব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের হুমকি নয়? নিচের কোনটি বিশ্বব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের প্রধান হুমকি নয়? বন্যা, ঝড়, খরা, কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা। খরা বলছি?
খরা তো নাই, মরুকরণ আর খরা এক না, এই জন্যই বলছি, এটাই পরীক্ষা আসছে। এই যে আপনি যে ধরাটা খাইলেন এই জন্যই আসছে। মরুকরণ আর খরা এক না ভাই, খরা তো মরুকরণের আগের ধাপ, মরুকরণ মানে একদম মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়া। উত্তরবঙ্গে তো খরা আছেই, আছে না? উত্তরবঙ্গে খরা আছে না? আছে। ওকে, এটুকু বুঝছেন? এবার আসেন, ক্লাসটা আসলে যতটা আপনার বোঝার, মানে যতটা মুখস্থ তার থেকে বেশি বোঝার, এই জন্য একটু বুঝতে হবে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, জাতিসংঘের কি বলেন? পরিবেশ কর্মসূচি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, এটা নিয়ে আমরা অনেক কিছু পাবো, এখানে অনেকগুলো ইনফরমেশন পাবো। আগেরটুকু বুঝছেন সব, তাই না? তাহলে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি আমরা একটু দেখি অনলাইনের কি অবস্থা। স্বপ্নের রাজকন্যা লিখছে দিনাজপুরের মেয়ে কে কে আসো। এই প্রথম কমেন্টই দিনাজপুরের মেয়ে, কেন দিনাজপুরের মেয়ে কি হয়েছে? তাইন ব্যাপারী তাইন লিখছেন ঝড় খরা, আচ্ছা। বৃষ্টি মিষ্টি খরা, পারভিন আক্তার, ওকে ঠিক আছে। দেখেন তাইলে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি লিখবেন 1972 সালে। 1972 সালে, এখানে ভাইটাল কয়েকটা ইনফরমেশন আছে, তো বোঝার চেষ্টা করুন। 1972 সালে সুইডেনের রাজধানীর নাম কি বলেন? 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে, বিশ্ব মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে এটা একটা বিসিএস আসছে, বিশ্ব মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বিশ্ব মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনেই জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউনেপ আমরা বলি, বা ইউএনইপি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি। এটা ফুল মিনিং যদি আমরা লিখি তাহলে হচ্ছে ইউএন যেখানেই থাকবে, ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, বলেন ইউএন যেখানেই থাকুক সেটা মানে কি? ইউনাইটেড নেশনস। তাইলে ইউএনইপি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এনভায়রনমেন্ট প্রোগ্রাম গঠিত হয়। তাহলে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি গঠিত হয় কত সালে? প্রোগ্রাম গঠিত হয় কত সালে বলেন? তাহলে আবারও ব্র্যাকেটে লিখে দিলাম 1972 সালে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি গঠিত 1972 সালে। কোন বই থেকে চাকরির পরীক্ষায় বেশি করে? বিসিএস এর যে কোনো বইতে পড়তে পারবেন, একাডেমিকে সেভাবে পাবেন না, সাজানো ওভাবে পাবেন, এত ইগুলো ইনফরমেশন গুলো পাবেন। তো দেখেন 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে বিশ্ব মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম গঠিত হয়। তাহলে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি গঠিত হয় কত সালে? 1972 সালে। এটুকু হয়েছে? আচ্ছা আসেন, এটি সদর দপ্তর, এটি মানে কোনটি? হ্যাঁ, এটি সদর দপ্তর কোথায়? নাইরোবি, কেনিয়া। কেনিয়ার রাজধানীর নাম কি? নাইরোবি। নাইরোবি, কেনিয়া। আচ্ছা, এই ইউএনইপি দুইটা বিশেষত্ব আছে। একটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা যেটা পরিবেশ বিষয়ে দেওয়া হয়, যার নাম হচ্ছে চ্যাম্পিয়ন
অফ দ্য আর্থ, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, এই দুইটা জিনিস একটু মনে রাখেন, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ। আচ্ছা, এই একটা টার্ম। আর একটা টার্ম হচ্ছে মিস আর্থ। মিস আর্থ, দেখেন এই দুইটা টার্মের ব্যাপারে একটু খেয়াল করেন। একটা হচ্ছে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, আর একটা হচ্ছে মিস আর্থ। আচ্ছা, অনেকে লিখছেন যে প্রোগ্রাম, হ্যাঁ, প্রোগ্রাম বানান এভাবে, দেখেন এই যে এভাবেও হতে পারে, আর ছোটবেলায় যে শিখে আসছেন এভাবে double ME দিয়ে এভাবে হতে পারে, অথবা এভাবে হতে পারে। ঠিক আছে, এরকম বহুত বানান আছে। আপনি এই পর্যন্ত যদি হয় তাহলে খালি খেলে আরো এম দিয়ে ই দিয়ে কি লাভ? দুইটাই সঠিক, একটা ব্রিটিশ একটা আমেরিকান। না না, এরকম থাকবে কেন? কালার বানান কি বলেন? এভাবে ছোটবেলায় শিখছেন না কালার, তাহলে কালার তো এভাবে আছে, COLOR। এবার তো বহুত আছে। কোশ্চেন থাকলে দুইটার একটা থাকবে, দুইটা কেন থাকবে? দুইটাই তো সঠিক। না, থাকবে না। ঠিক আছে, থাকতে পারলে আপনি কর্তৃপক্ষরে গিয়ে ধরেন, আপনি ওই ইনস্ট্যান্ট এখানে পরীক্ষা বয়কট করবেন যে এরকম কেন থাকে। হ্যাঁ, তাহলে দেখেন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, আর একটা হচ্ছে মিস আর্থ। আগে মিস আর্থে আসি। দেখেন অনেকগুলো সৌন্দর্য প্রতিযোগিতা আছে, বাংলাদেশে আছে মিস বাংলাদেশ, আছে না? লাক্স সুপারস্টার আছে না? এরপর আবার বিশ্বে আছে না মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, এরকম একটা সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে মিস আর্থ। কিন্তু এই যে মিস বাংলাদেশের যে মিস, এ খালি সুন্দরী, আসলে গুণ বলতে কিছু নাই। কারণ একবার ওই যে লাক্স সুপারস্টার জিজ্ঞাসিল যে S2O মানে কি, বলছে ধানমন্ডি একটা রেস্টুরেন্ট, মানে কিছু নাই, মাথায় কিছু নাই। এটা বেশিরভাগই শারীরিক সৌন্দর্য দেখা দেয়, বুঝতে পারছেন? কিন্তু এই যে মিস আর্থটা সকল সৌন্দর্য প্রতিযোগিতা থেকে ডিফারেন্ট। মিস আর্থের উদ্দেশ্য হচ্ছে এমন একটা সৌন্দর্য প্রতিযোগিতা সৃষ্টি করা যার মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা যায়। তাহলে মিস আর্থটা লেখেন, এটি একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। একটি কি বলেন তো? আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। যেহেতু এটা গুণের উপরে বেশি ফোকাস করা, এই জন্য এখান থেকে আফ্রিকার অনেক কালো মেয়েরাও মিস আর্থ হয়েছে। তাহলে একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা যার উদ্দেশ্য পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি। পরিবেশ বিষয়ে কি সৃষ্টি? পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি। যার উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি। মিস যেহেতু, তাহলে তো মেয়েদের কি দেয়? মিস তো ছেলে হইতে পারে না। আচ্ছা, এখন দেখেন নিচের কোনটি ভিন্ন? নিচের কোনটি, কোশ্চেন বলতেছি, নিচের কোনটি ভিন্ন? মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস বাংলাদেশ, মিস আর্থ। মিস বাংলাদেশ তো হয়, কারণ বাকিগুলো তো আন্তর্জাতিক, এটা বাংলাদেশে, তাই না? আচ্ছা, তাহলে আমরা চারটা অপশনে ভাব দিলাম, নিচের কোনটি ভিন্ন? মিস আর্থ, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, কোনটি নয়? মিস আর্থ। কারণ বাকিগুলো কি? বাকিগুলার কোনো কি নাই, পরিবেশ বিষয়ে কোনো কিছু নাই। মিস আর্থের মূল উদ্দেশ্য পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। ঠিক আছে, স্বপ্নের রাজকন্যা লিখছেন আমাদের গ্রিন স্যার। দেখেন আমার নাম হয়েছে সবুজ, ওনারা আবার মাঝে মাঝে আমার নামের ট্রান্সলেশন করে, নাম লাগাই দেয় গ্রিন, বুঝছেন? আপনারা গ্রিন ডাকেন, এত ভালো লাগে, আমার ভালোই লাগে, খারাপ না। যদি আপনারা গ্রিন দেখে মজা পান তাইলে আমিও মজা পাই। এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ কি বলেন? বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারের নাম কি? বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার নোবেল পুরস্কার না? আর পরিবেশ বিষয়ে দেওয়া সবচেয়ে বড় পুরস্কারের নাম কি? লেখেন, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, এটি পরিবেশ বিষয়ে, এটি পরিবেশ বিষয়ে
এটি পরিবেশ বিষয়ে অবদান রাখার জন্য এটি পরিবেশ বিষয়ে অবদান রাখার জন্য বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা। বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা। ঠিক আছে। বাংলাদেশের এক বিখ্যাত ব্যক্তি এটা পাইছিল, কিন্তু আফসোস উনি আর দেশে নাই, উনি ভারতে চলে গেছে। যাই হোক, আমরা নাম বললাম না। তাহলে এইগুলো কে দেয়? ইউএনইপি দেয়। কে দেয় বলেন তো? এইগুলো কার তত্ত্বাবধানে? জাতিসংঘ পরিবেশ কর্মসূচির তত্ত্বাবধানে এগুলো হচ্ছে। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, মিস আর্থ, এটুকু কি বুঝছেন? এ ভাই বোঝেন নাই? সহজ ছিল। রাখছিল, পাইছিল। সমস্যা আছে আপনার? আপনি পান। আর অনেকে বলে যে কে লবিং টবিং করছে নাকি, নাইলে কেমনে পায়? এইগুলা, এই পুরস্কার যদি লবিং এর বিষয় থাকে তাহলে তো আমাদের কিছু করার নাই। যদি লবিং করে নোবেল পাওয়া যায়, লবিং করে যদি নোবেল পাওয়া যায় তাহলে তো সমস্যা নাই। যদি কেউ পাইতে পারে, লবিংটাও তো একটা যোগ্যতা, যদি পাইতে পারে তাহলে কিছু করার নাই। এখন যদি আন্তর্জাতিক পর্যায়ে লবিং করে যদি এটা পায় তাহলে তো কিছু করার নেই। আচ্ছা, এইটুকু লিখছেন? লেখেন। খুব মারাত্মক একটা ইনফরমেশন লিখবেন। 1988 সালে, কত সালে? 1988 সালে ইউএনইপি। তাহলে 1988 সালে এটা জাতিসংঘ পরিবেশ কর্মসূচি না? দেখেন, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি 1988 সাল জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, সংক্ষেপে কি? ইউএনইপি ও বিশ্ব আবহাওয়া সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থা কি নাম বলেন তো? WMO। কি নাম? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। WMO মিলে আইপিসিসি গঠন করে। কি গঠন করে? আইপিসিসি গঠন করে। কত সালে বলেন? অর্থাৎ আমরা যদি এভাবে বলি, ইউএনইপি প্লাস হচ্ছে WMO মিলে কি হইল? আইপিসিসি। তাহলে আইপিসিসি গঠিত হয় কত সালে? 1988 সালে। আইপিসিসির পূর্ণরূপ আইপিসিসি। দেখেন, এই পূর্ণরূপটা বিসিএস আসছে কেন? আসছে পূর্ণরূপের মধ্যে একটা ঝামেলা আছে। WMO হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। আমরা একটা সংস্থার ক্লাস নিব তো, ফুল মিনিং টুল মিনিং সহ সদর দপ্তর, এই জন্য এটা বলতেছি না। এই আইপিসিসিটা আমরা আলাদাভাবে পড়াচ্ছি এজন্য। দেখেন, আইপিসিসি পূর্ণরূপটাও বিসিএস আসছে, কারণ আই দেখেই ইন্টারন্যাশনাল লাগাই দেয়। কি লাগাই দেয়? ইন্টারন্যাশনাল। কিন্তু এইখানে একটু ঝামেলা আছে, এখানে ইন্টারন্যাশনাল না। আইপিসিসি পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল। দেখেন, ক্রিটিক্যাল একটা পূর্ণরূপ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ওয়ান ক্লাইমেট চেঞ্জ। দেখেন, মারাত্মক ক্রিটিক্যাল একটা ফুল মিনিং, অন ক্লাইমেট চেঞ্জ। খেয়াল করেন তো, আইতে হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল, পিতে প্যানেল, সিতে ক্লাইমেট, আর সিতে চেঞ্জ। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তাহলে প্যানেল মানে তো বুঝেন একটা সমষ্টি, তাই না? কাদের সমষ্টি? এটা হচ্ছে অনেকগুলো জলবায়ু কূটনীতিবিদ বা জলবায়ু বিজ্ঞানী যারা আছে, পরিবেশ বিজ্ঞানী, পরিবেশ নিয়ে যারা কাজ করে, এদের একটা সমষ্টি, এদের একটা প্যানেল। এই প্যানেলগুলো কিসের জন্য কাজ করবে? জলবায়ু পরিবর্তনের জন্য। মানে এদের মাধ্যমে কি জলবায়ু পরিবর্তন ঘটবে নাকি? জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে, কিভাবে এটা রোধ করা যায়, এই বিষয়ে কাজ করে। তাহলে এরকম একটা প্যানেল, ইন্টার গভর্নমেন্টাল, আন্তঃসরকার, বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা এসে এই প্যানেলটা বানাইছে, বিভিন্ন দেশের। বাংলাদেশের বিজ্ঞানীরাও কিন্তু এখানে আছে। বাংলাদেশের 2 জন না 3 জন বিজ্ঞানী আছে এখানে।
তাহলে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। এখন বলেন আইপিসিসির মতেই ওই যে একটা প্রেডিকশন আমরা পড়ছিলাম, কার মতে? আইপিসিসি, মনে আছে? আইপিসিসি কোনটা? আচ্ছা, এটা একটা প্যানেল, এটার কোনো সদর দপ্তর নেই, প্যানেল। এই বিজ্ঞান থেকে এই বিজ্ঞান, এই দেশের কিছু বিজ্ঞান, এই দেশের কিছু বিজ্ঞান, এভাবে করে। আচ্ছা এবার আসেন, এটুকু লিখছেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে কপ সম্মেলন। কি সম্মেলন? আমরা একদম কপ সম্মেলনে যাব, যেহেতু সময় অনেক হয়েছে, আমাদের অনেক কিছুই ছিল। আমরা কপ সম্মেলনে যাব। কোন সম্মেলনে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটুকু এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ, লিখবেন কপ সম্মেলন। কি সম্মেলন? কপ সম্মেলন। মনে রাখেন এই কপ সম্মেলন আজকে লেকচার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। এখান থেকে ইনশাল্লাহ একটি কমন পাবেনি, একটা কোশ্চেন, মিনিমাম একটা কোশ্চেন কমন পাবেনি। বিসিএস তো একটা আসবে এখান থেকে, ঠিক আছে? কপ আগে লেখেন, সিওপি, কপ ফুল মিনিং লেখেন, কনফারেন্স অফ দ্য পার্ট, কনফারেন্স অফ দ্য কনফারেন্স অফ দ্য পার্টিস। এটা ফুল মিনিং ও বিসিএস আসছে। এই কপ সম্মেলনের অপর নাম, কপ সম্মেলনের অপর নাম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। জাতিসংঘ কি বলেন তো? জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। সংক্ষেপে এটাকে কি বলা হচ্ছে? জলবায়ু সম্মেলন। কি বলা হচ্ছে বলেন তো? সংক্ষেপে জলবায়ু সম্মেলন আমরা বলি, আর জলবায়ু পরিবর্তন সম্মেলন। মূলত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন এটার নাম, কপ। আচ্ছা, কপ সম্মেলন অনুষ্ঠিত হয়, কপ সম্মেলন অনুষ্ঠিত হয় ইউএনএফসিসি এর আওতায়। কার আওতায়? ইউএনএফসিসি এর আওতায়। আমরা আরেকদিন ক্লাস ইউএনএফসিসি শিখবো, আমরা কপটা শেষ করে দিই। ইউএনএফসিসি এর আওতায়। বলেন কপ সম্মেলন অনুষ্ঠিত হয় কার আওতায়? দেখেন এটাও বিসিএস আসছে, জাতিসংঘের কোন সংস্থাটির আওতায় বা কোন কাঠামোর আওতায় কপ সম্মেলন অনুষ্ঠিত হয়? ইউএনএফসিসি। এটাও জাস্ট আপাতত একটু মুখস্থ করে রাখেন, আমরা পুরোটা আবার আরো কিছু বিষয় আছে যেটা এক লেকচারে সম্ভব না, পরের লেকচারে আলোচনা করব। তাহলে কার সহায়তায়, কার সহায়তায়, কার কাঠামোতে? ইউএনএফসিসি এর আওতায় অনুষ্ঠিত হয়। কোন সম্মেলন? আচ্ছা দেখেন, মারাত্মক কিছু ইনফরমেশন আছে। কপ সম্মেলন শুরু হয় 1995 সাল থেকে। কত সাল থেকে? কপ সম্মেলন শুরু হয় 1995 সাল থেকে। অর্থাৎ এই যে সম্মেলন প্রত্যেক বছর হয়, প্রথম যেটা হয়েছে সেটার নাম কপ 1, এরপর যেটা হয়েছে সেটার নাম কপ 2, এটা কপ 3, তাই না? এরকম প্রত্যেক বছর হয়েছে। কপ সম্মেলন শুরু হয় 1995 সাল থেকে, অর্থাৎ প্রথম কপ সম্মেলন, প্রথম কপ সম্মেলন যেটাকে আমরা কি বলতেছি, আমরা এভাবে নামে চিনি, প্রথম কপ সম্মেলন বা কপ 1। কপ কত? কপ 1। কপ 1 অনুষ্ঠিত হয় কত সালে? মানে একটু ক্লিয়ারলি লিখলাম, 1995 সালে জার্মানির বার্লিন শহরে। কোন শহরে? জার্মানির বার্লিন শহর। তাহলে কপ 1 অনুষ্ঠিত হয় কোথায়? বলেন কপ সম্মেলন শুরু হয় কত সাল থেকে? প্রথম কপ সম্মেলন হয় কবে? কপ 1 হয় কবে? খেয়াল করেন, এরপর থেকে প্রত্যেক বছর কপ হয়েছে, প্রত্যেক বছর, শুধুমাত্র এক বছর ছাড়া, করোনার
2020 সাল ছাড়া। তাহলে 2020 সাল ছাড়া এরপর থেকে প্রত্যেক বছর কপ সম্মেলন হয়েছে, ঠিক আছে না? বলেন তাহলে কপ 1 হয়েছে কত সালে? বলেন কপ 2, কপ 3, কপ 4, 5, কপ 6 হয়েছে কত সালে বলেন? আচ্ছা, সাধারণত কপ হয় নভেম্বর মাসে। কোন মাসে? সাধারণত নভেম্বর মাসে হয়। 2025 সালের নভেম্বর কি এখন আসছে? আসে নাই। তাহলে সর্বশেষ কপ হয়েছে 2024 সালের নভেম্বরে। 2024 সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়া কপ সম্মেলন কততম ছিল বলেন? এখানে 6 আর ওইদিকে 24, 24 আর 6 কত? 30। মাঝখানে বলছি 1 বছর হয় নাই, তাহলে 29 কত? তাহলে 2024 সালে কততম কপ সম্মেলন হয়? তাহলে 2023 সালে হয়েছে কততম? 2022 সালে, ঠিক আছে না? এভাবে শুধুমাত্র একটা বছর কপ সম্মেলন হয় নাই, সেটা কোন বছর? 2020 সাল। কিসের জন্য? বুঝতে পারলাম। কোনটা এবছর ধরবেন কেন? 24 পর্যন্ত ধরেন আপনি। ওইদিকে 6 আর 24 কত হয়? 30। তাহলে 1 বছর হয় নাই, তাহলে 29 না? বুঝছেন না? না বুঝেই মাথা নাড়াইতেছেন। বুঝছেন না? আচ্ছা, তাহলে সর্বশেষ কপ সম্মেলন হয়েছে 2024 সালের নভেম্বরে। কততম? কপ 29। কপ কত? 29। তাহলে এইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। লিখেন তাহলে। তাহলে কপ 1 হয়েছে জার্মানি বার্লিন শহরে। লিখবেন সর্বশেষ কপ সম্মেলন। সর্বশেষ কপ সম্মেলন কততম? বা কপ 29। তাহলে এইটার তারিখ সহ আপনাকে মনে রাখতে হবে। কপ 29 অনুষ্ঠিত হয়, এই ইনফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কপ 29 অনুষ্ঠিত হয় কবে বলেন তো? 21 থেকে 22 নভেম্বর 2024। কোথায় বৈশা? আজারবাইজানের রাজধানী বাকু শহরে। কোথায় বলেন? আজারবাইজানের রাজধানী বাকু শহরে। কোন শহরে বলেন? কপ 29 অনুষ্ঠিত হয় কোন শহরে? আজারবাইজানের রাজধানী বাকু শহর। ব্রাজিলের বেলেম শহর। এটুকু লেখা হইলো বললেন। আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। আর সবচেয়ে বেশি সাধারণত ওভাবে করে তো কেউ হিসাব করে নাই, তবে কয়েকটা দেশে বেশি হয়। আপনার সুইজারল্যান্ডে, ফ্রান্সে, এইসব দেশে বেশি হয়। নিরপেক্ষ দেশগুলো, শান্তিপূর্ণ দেশগুলো বেশি হয়। যেমন সবচেয়ে বেশি সম্মেলন হয়েছে আপনার সুইজারল্যান্ডের জেনেভায়, এই জন্য জেনেভাকে সম্মেলনী শহর বলা হয়। নিরপেক্ষ দেশগুলো বেশি হয়। তারপরে ওই যেসব দেশগুলো সক্ষমতা রাখে যে জলবায়ু সম্মেলন হওয়ার মতো বাংলাদেশ সক্ষমতা রাখে কিনা, যে বলেন যে বাংলাদেশে হবে কিনা। এখন এই সম্মেলনেতে সারা বিশ্বের সকল বড় বড় নেতারা যোগ দেয়, রাষ্ট্রপ্রধানরা যোগ দেয়। এখন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রেসিডেন্ট 47 জন। 47 জন প্রেসিডেন্টের মধ্যে বাংলাদেশে ঘুরতে আসছে মাত্র একজন প্রেসিডেন্ট। কে জানেন? বিল ক্লিনটন। আর কোন প্রেসিডেন্ট এই দেশে আসেই নাই। এই জন্য আমরা বলি যে যুক্তরাষ্ট্রের একমাত্র সৌভাগ্যবান প্রেসিডেন্ট যিনি বাংলাদেশে ঘুরতে আসছে তিনি কে? বিল ক্লিনটন। আর কোন প্রেসিডেন্ট আসেই না, আসতে চায় না, কারণ নিরাপত্তার অভাব। বুঝেন নাই? তাহলে এভাবে যদি হয়, তাহলে আপনি এত বড় একটা সম্মেলন করতে পারবেন? এত দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা আসবে, এদের নিরাপত্তা দিতে পারবেন? আপনার নিজেই তো নিরাপত্তা নাই, কয়দিন পর পর যমুনায় দৌড়ান খালি। বুঝেন না? দিনা লাগছে কাকু না কাকু, আরে খোদা লিখছি বাকু, লাগছে কাকু। আরে ভাই কাকু চাচু এগুলো কই পেন ভাই? এটা বাকু, বয়াকারে বা কয়শো করে কু, কি কন কাকু টাকু? আল্লাহ আপনাকে হেদায়েত দান করো। বাকুরে কয় কাকু।
ওকে, লিখছেন? আচ্ছা, এই সম্মেলনে লেখেন, কোন সম্মেলনে বলেন তো? COP20। এই সম্মেলনে ভুটানের নেতৃত্বে, কার নেতৃত্বে? ভুটানের নেতৃত্বে 4টি কার্বন শূন্য দেশ নিয়ে, 4টি কার্বন নিরপেক্ষ দেশ নিয়ে। কার্বন নিরপেক্ষ মানে কি? যেই পরিমাণ কার্বন উৎপাদন কর, তার থেকে ওই দেশের আবহাওয়া, তার থেকে ওই দেশের এমন সিস্টেম যে ওই দেশে তার থেকে বেশি কার্বন শোষণ করে নেয়, এই জন্য কার্বনের প্রভাব শূন্য থাকে। এই সম্মেলনে ভুটানের নেতৃত্বে 4টি কার্বন নিরপেক্ষ দেশ নিয়ে এই সম্মেলনে ভুটানের নেতৃত্বে 4টি কার্বন নিরপেক্ষ দেশ নিয়ে G0 ফোরাম গঠিত হয়। কি ফোরাম? G0 ফোরাম গঠিত হয়। কার নেতৃত্বে বলেন? এই 4টি দেশ হলো, তাহলে কার নেতৃত্বে? ভুটানের নেতৃত্বে। এই 4টি দেশ দেখেন, এই 4টি দেশ হলো G0, নতুন একটা ফোরাম মনে রাখেন। এই 4টি দেশ হলো ভুটান, পানামা, সুরিনাম। পা নামাইছেন নাকি আপনার? আবার আপু কি বলে? আর হচ্ছে মাদাগাস্কার। আর কি? মাদাগাস্কার। এ ভাই, পা নামা নাকি পা উঠা? বলেন। পা নামা। তাহলে এই সম্মেলনে ভুটানের নেতৃত্বে 4টি কার্বন নিরপেক্ষ দেশ নিয়ে G0 ফোরাম গঠিত হয়। তাহলে G0 ফোরামের সদস্য কয়টা? 4টা। ভুটানের ভু, পানামার পা, ভূপা, সুরিনামের সু, মাদাগাস্কারের ভূপা সুমা। এটা দিয়ে মনে রাখছেন। ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার, এই 4টা দেশ নিয়ে কি গঠিত হয়েছে? বৃষ্টি মিষ্টি লিখছেন, পানামা। তাহলে বলেন G0 ফোরামের সদস্য নয় নিচের কোনটি? ভুটান, মাদাগাস্কার, পানামা, সৌদি আরব। সহজ, পারতেছেন। সহজ না? বলেন। লেখেন কয়েকটি, ও আরেকটা নোট লেখেন, তারপর আমরা কয়েকটা চুক্তিতে যাব। এটুকু লিখছেন না? লিখেন নোট। পরের কপ হবে কত সালে? 25 সালের কোন মাসে? সাধারণত নভেম্বর মাসে। লেখেন COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেম শহরে। কোন শহরে? তাহলে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে COP30। এটা আসার সম্ভাবনা আছে না? তারিখ সাধারণত নভেম্বর মাসে হবে। এখন স্পেসিফিক তারিখ ওরকম নাই, তবে হয়তো মানে দিয়েও দিতে পারে, বাট নভেম্বর মাসে ধরে রাখেন, আপাতত তারিখ লাগবে না। ঠিক আছে। সম্মেলনগুলো এই বছরের শেষের দিকেই হয়। বিশ্বের যত বড় বড় সম্মেলন, যেমন জাতিসংঘের সম্মেলন সেপ্টেম্বরে, আপনার ওই যে ব্রিক্স এর সম্মেলন গুলো অক্টোবর নভেম্বরে হয়, এরকমই হয়। আবার G20 সম্মেলন, এগুলো নভেম্বরই হয় সাধারণত, অক্টোবর নভেম্বরের সম্মেলন। মানে ওই সময়টা, শীতের দিকটাই সম্মেলনটা বেশি। লিখছেন? ওকে, আমরা আসি স্লাইডে। পরিবেশ সম্পর্কিত কয়েকটি চুক্তি বা প্রোটোকল, 4টা চুক্তি বলবো, 4টা। এই 4টা পইরে এরপর হলে যাইয়েন। যদিও আপনাদের 10-20 গ্রেডের ক্লাস, বাট এইগুলো কিন্তু প্রচুর বিসিএস এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই আজকের ক্লাসটা ছিল বিসিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা তাও স্পেসিফিক হয়ে আপনাদের জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো পড়াচ্ছি। আর বিসিএস এর জন্য হলে একদম পুরোটা পড়ানো লাগতো, আমরা একটু স্পেসিফিক হয়েছি সেক্ষেত্রে।
তো স্বভাবতই দেখেন 4টা চুক্তি বলবো, আমার 4টা চুক্তি, এই চুক্তি 4টা আপনাকে পড়তেই হবে। পরিবেশ সম্পর্কিত কয়েকটি চুক্তির মধ্যে 4টি চুক্তি লেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা চুক্তি দেখেন। পরিবেশ সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোটোকল বা চুক্তি, কয়েকটি প্রোটোকল বা কি বলেন তো, প্রোটোকল বা চুক্তি। এই প্রোটোকল আবার ওই নেতার পিছনে এই প্রোটোকল না, ঠিক আছে? লিখেন শুধু চুক্তি কত সালে হয়েছে আর কোন বিষয়, এইটু লিখলি হবে। চুক্তি কত সালে হয়েছে আর কোন বিষয়, উদ্দেশ্যটা কি, এইটুকু জানলেই হবে। খুব বেশি পেঁচাইতে গেলে আবার ঝামেলা হবে, বুঝতেই পারছেন। আপনি যদি মনে করেন যে আপনি সব পইরে উল্টাই ফেলবেন, এটা যদি ভাবেন যে আপনি সব পইরে উল্টাই ফেলবেন, তাহলে দেখবেন নিজেই উল্টাই চিত্তরাই রয়েছে, দেখবেন উল্টাই একদম ব্যাটকেই রয়েছে পড়াশোনা পরে। না, জিনিস আপনার 4টা, আপনি একটা কেমনে বাদ দেন? দেখেন আমার কথা বলি, আমি 2টা বিসিএস দিছি, 45-এর রিটেন দিছি আলহামদুলিল্লাহ ভালো, 46-এর প্রিলি টেকা রিটেন দিব। সভাপতি যেটা হইলো, আমার 2টা বিসিএস ম্যাথ ছাড়া। যদি আমি ক্যাডার হয়ে যাই, আল্লাহ যদি আমার ক্যাডার বানায়, তাইলে মনে রাখবেন যে একটা এরকম রেকর্ড হবে যে ম্যাথ ছাড়া ক্যাডার হইলেন বরিশালের সবুজ, ম্যাথ ছাড়া। এখন এইখানে বিসিএস এর প্রিলিতে আপনার সাবজেক্ট আছে 10টা, এখন এই ক্ষেত্রে আপনি 15 মার্কের ম্যাথ বাদ দিলেন, কিন্তু ভাই আপনার সাবজেক্ট হিসেবে 4টা, কারণ কোন সাবজেক্টে আপনি দুর্বল, এই দুর্বলতা তো আপনি সালসা খাইয়েও কাজে লাগবে না। আপনি যতই হারবাল খান, আপনি দুর্বলতা যদি না কাটাইতে পারেন তাহলে কাজ হবে না, আপনি বাদ দেওয়ার কোনো চান্স নেই। ভাই এখানে 200 মার্কের প্রিলি, কয় মার্কের? 200 মার্ক, 200 মার্ক দিয়ে আমি 15 মার্ক বাদ দিই, আরগুলো তো আমি এক্সপার্ট, বুঝেন নাই? বল। অঙ্ক স্যার আপনি বিসিএস হবে আপনার, কিন্তু অন্য চাকরি পাওয়া তো ডিফিকাল্ট হবে ভাই। আছে তো 50 মার্কের, ওটা আমি বাদ দিয়ে নিছি। হ্যাঁ, অন্য সাবজেক্টে যদি একদম এক্সট্রা অর্ডিনারি হন, তাইলে ম্যাথ বাদ দিলে কি সমস্যা? না, এগুলো হবে না। আমি তো সেটাই বললাম যে এখানে 10টা সাবজেক্ট 200 মার্কে আপনি 15 মার্ক বাদ দিলেন, না পারবেন না, কারণ ভাই আপনার 4টাই সাবজেক্ট, 4টা সাবজেক্টে প্রায় অ্যাভারেজে মার্কস আসে। হ্যাঁ, ফ্রিলি হবে, কিন্তু নিবন্ধন আরো সেক্টর আরো ধাপ আছে না। কে বলছে এটা? ভুয়া নিউজ। কে বলছে? হ্যাঁ সেটা হবে, নিবন্ধন হবে, সমস্যা না। নিবন্ধনে তো আর আপনার ম্যাথের লিখিত নাই, যে ম্যাথ নিয়ে পড়বে তার লিখিত, নিবন্ধনে হবে ঠিক আছে। বাট নিবন্ধনও যদি আপনি এখন যদি আমারে বলেন, ধরেন আমি যদি নিবন্ধন দেই, তাহলে আমি তো অঙ্ক ছাড়াও নিবন্ধনে, অঙ্ক একদম অ্যান্সার করবো না, আবার তো নিবন্ধন হয় না, ঠিক আছে? তাহলে সভাপতি নিবন্ধন পারবেন, কারণ নিবন্ধন তো প্রিলিতে, শুধু প্রিলি। আপনি যদি অঙ্ক ছাড়া প্রিলি পাস করেন, তাহলে আপনার সাবজেক্টে আপনি লিখিত দিবেন, তাহলে সেটা পারেন। কারণ কি এই জন্য দিবেন না? ভয় পাইয়েন না। আচ্ছা দেখেন, বেশি খেয়াল করেন ভাই।
লিখিততে তাহলে প্রাইলি লাস্ট প্রিলি হয়েছে 75 মার্কে। এখন তো আর কোটা নাই। এখন আপনি যদি আমার মনে হয় যদি আপনি 75 তো আমার মনে হয় 57-58-তে চাকরি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ একদম বললাম ছেলেদের মানে এটা পাইলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ যেহেতু কোটা হবে ইনশাআল্লাহ। ভাই আসেন এইটি কয়েকটা প্রোটোকল চুক্তি লেখেন। ভিয়েনা প্রোটোকল, ভিয়েনা প্রোটোকল কত সাল? 1985 সাল। কত সাল? ভিয়েনা প্রোটোকল 1985 সাল। উদ্দেশ্য হচ্ছে ওজন স্তর রক্ষা। 4টা চুক্তি পড়বেন, এই 4টা পড়বেনই। ওজন স্তর রক্ষা, ওজন স্তর রক্ষা। উদ্দেশ্যটা কি বলেন তো? একদম সংক্ষেপে লিখলাম যেহেতু আমাদের বেশিক্ষণ আমরা কন্টিনিউ করবো না। ওজন স্তর রক্ষা। ভিয়েনা প্রোটোকলের উদ্দেশ্য কি বলেন তো? এরপর আসেন মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কত সাল? 1987 সাল। কত সাল? এটার উদ্দেশ্য ওজন স্তর রক্ষা। এটার উদ্দেশ্য কি আপু খেয়াল করেন এদিকে? এটার উদ্দেশ্য কি? ওজন স্তর রক্ষা। বলেন এটার উদ্দেশ্য কি? এরপর আসেন কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল দেখেন, প্রোটোকল বা চুক্তি সমস্যা নাই। আচ্ছা, এটা কত সাল? 1997। এর উদ্দেশ্য হচ্ছে কার্বন নিঃসরণ কমানো, কার্বন নিঃসরণ হ্রাস, কার্বন নিঃসরণ হ্রাস, কার্বন নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা। বৃদ্ধি কি করা? বৃদ্ধি রোধ করা। তাহলে কার্বন নিঃসরণ কমানো ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা। মনে রাখেন, একদম সংক্ষেপে বুঝাচ্ছি আপনি যাতে একটু বুঝতে পারেন। কিয়োটো প্রোটোকল কয়টা হইল? 3টা। ভিয়েনা প্রোটোকল ওজন স্তর রক্ষা, মন্ট্রিল প্রোটোকল 1987 ওজন স্তর রক্ষা, কিয়োটো প্রোটোকল 1997 কার্বন নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা। ঠিক আছে, লাস্ট আরেকটা চুক্তি। এটুকু লিখছেন? আরেকটা চুক্তি বলবো, এরপর কয়েকটা কোশ্চেন সলভ করবো আমরা। আরেকটা লিখবেন কার্টাগেনা প্রোটোকল। এই বিসিএস ও আসছে কার্টাগেনা প্রোটোকল। কার্টাগেনা প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল 2000 সাল। কত সাল? জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। কেমন চুক্তি? জৈব নিরাপত্তা, জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। এই বিসিএস আসছে। মানে কার্টাগেনা প্রোটোকল কি নিয়ে? জৈব নিরাপত্তা বিষয়। কত সালে স্বাক্ষরিত হয়? এই 46 বিসিএস আসছে। জেনেটিক্যালি মডিফাইড যেই উদ্ভিদগুলো আছে, হাইব্রিড উদ্ভিদ, এক উদ্ভিদের জিন নিয়ে অন্য উদ্ভিদ বানায় না, সেই উদ্ভিদগুলা, উদ্ভিদ মানে উদ্ভিদ বা প্রাণী হইতে পারে, প্রাণীগুলা জীবদেহের, ধরেন ছাগল দিয়া ছাগল উৎপাদন করলো, হাইব্রিড জেনেটিক ওয়েতে করে না, ডিএনএ সংগ্রহ করে। এই যে প্রাণীগুলো আছে এইগুলো এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি করে। হাইব্রিড গরু আসে না, জেনেটিক্যালি মডিফাইড গরু আসে না, এইগুলোর যাতে কোনো ধরনের ঝুঁকি না হয় এই জন্য এই চুক্তিটা। আচ্ছা, এইটুকু লিখছেন? আচ্ছা, আমরা রিকল করবো পরে, যেহেতু অনেক টাইম হয়েছে। আমরা কয়েকটা কোশ্চেন সলভ করবো। লাস্ট যারা এবার অনলাইনে যারা বাইরে আছেন, যারা বিভিন্ন জায়গায় চুপি সারে আছেন, একটু খেয়াল করেন। আমরা কয়েকটা কোশ্চেন সলভ করবো, আপনারা একটু রেডি থাকেন। আমাদের গতানুগতিক যে এমসিকিউ ক্লাস, অনেকে মনে করে আমরা মনে হয় এমসিকিউ সলভ করি। আসলে অনলাইনে ক্লাস নেওয়াটা যেমন অফলাইনে আকাশ পাতাল পার্থক্য হয়। অফলাইনের ক্লাসগুলো হয় কি, মানে একদম 2.5 ঘন্টা 3 ঘন্টার ক্লাস না। আমরা সাধারণত যে অফলাইনে ব্রাঞ্চগুলো ক্লাস নেই 2.5 ঘন্টার বেশি। অনলাইনে তো এটা সুযোগ হয় না। তো অফলাইনে কারো ভর্তির সুযোগ থাকলে অফলাইনে ভর্তি হওয়া উচিত, এরপর অনলাইনে চিন্তা করো। যাই হোক,
না, পরে আরো 10 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। ওকে, দেখেন যারা বিভিন্ন জায়গায় আছেন এবার উত্তর করে শুরু করেন। বলেন COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? বলেন কি হবে উত্তর? শরণার্থীর অধিকার, নাকি জ্বালানি নিরাপত্তা, নাকি সমুদ্র সীমা, নাকি জলবায়ু পরিবর্তন? বলেন উত্তর কি হবে? এবার আমি কমেন্ট পড়তেছি দেখি। মৃতাইফ, সিদরাতুল মুনতাহা, এরপর তাইন ব্যাপারী, তাইন, অ্যাঞ্জেল, লুৎফা, জেসমিন খাতুন। তাহলে এই তো পারতেছেন। দেখেন জলবায়ু পরিবর্তন, COP28 কি সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। ঠিক আছে না? কোন বিসিএস আসছে? 46, সর্বশেষ বিসিএস কিন্তু এটা চলে আসছে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 দেখেন, ফ্রাইডেজ ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ধর্মীয় আন্দোলন, নাকি পরিবেশবাদী আন্দোলন, নাকি শান্তিবাদী আন্দোলন, নাকি গণতান্ত্রিক আন্দোলন? বলতে হবে। ফ্রাইডেজ ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? দেখি, সাদিকুন নাহার, এমডি শরীফুল ইসলাম, শিহাব আহমেদ, নীলতরি। তাইলে এটা হচ্ছে কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। উত্তর হবে কি? খ। ঠিক আছে না? ওকে, পরের কোশ্চেন আসি। দেখেন তো, আন্তর্জাতিক আদালতের, এটা কোত্থেকে ঢুকে গেল আবার? এটা অন্য কোশ্চেন, এটা বাদ দিই আমরা। গ্রিন হাউস ইফেক্টের প্রতিক্রিয়ায় বাংলাদেশে যে মারাত্মক ক্ষতি হবে তা হলো, বলেন 4 নম্বর বলেন। গ্রিন হাউস ইফেক্ট প্রতিক্রিয়ায় কোন বিসিএস আসছে? 30তম বিসিএস আসছে। এরপর কোন বিসিএস আসছে? 12তম। দেখেন দুইটা বিসিএস আসছে। গ্রিন হাউস ইফেক্টের প্রতিক্রিয়ায় বাংলাদেশে যে মারাত্মক ক্ষতি হবে, 4 নম্বরে কি হবে বলেন? জেসমিন খাতুন, ইয়াসমিন শাবনাজ, বলেন সিদরাতুল মুনতাহা, বলেন এই যে গ্রিন হাউস ইফেক্টের প্রতিক্রিয়া বাংলাদেশে যে মারাত্মক ক্ষতি হবে সেটা কি হবে? শামীম আক্তার, ফুলের কলি, মান্না আক্তার, শিহাব আহমেদ। বলেন 4 নাম্বারটা বলেন। 4 নাম্বারটা দেখি। গ্রিন হাউস ইফেক্টের প্রতি কি হবে? বৃষ্টিপাত কমে যাবে, নাকি বনাঞ্চল ধ্বংস হবে, নাকি উত্তাপ বেড়ে যাবে, সাইক্লোনের প্রবণতা বাড়বে? বলেন কি হবে? জান্নাতুল ফেরদৌসি লিখছে, পারভিন আক্তার, তাইফ, বনাঞ্চল ধ্বংস হবে লিখছেন, মোহাম্মদুল ফেরদৌস জেবা, কি পরিনাম, কি নাম, কঠিন কঠিন নাম। বলেন আপনারা বলেন। গ্রিন হাউস ইফেক্টের প্রতিক্রিয়া বাংলাদেশে যে মারাত্মক ক্ষতি হবে এটা কি হবে? বৃষ্টিপাত কমে যাবে, নাকি বনাঞ্চল ধ্বংস হবে, উত্তাপ অনেক বেড়ে যাবে, নাকি সাইক্লোনের প্রবণতা বাড়বে? বলেন গ্রিন হাউস ইফেক্টের সবচেয়ে বড় কারণ হচ্ছে কি হবে? উত্তাপ অনেক বেড়ে যাবে। উত্তাপ যদি বেড়ে যায় তখন স্বভাবতই কি হবে? তখন হচ্ছে আপনার সমুদ্র পৃষ্ঠের ওই যে মেরু অঞ্চলে বরফ গলার মাধ্যমে সমুদ্রের উচ্চতা বাড়বে। এটা সারা বা পৃথিবীতেও তো, বাংলাদেশ তো তার একটা পার্ট। এটাই তো ক্রিটিক্যাল কোশ্চেন। কোশ্চেনের ক্রিটিক্যাল অংশটাই এইটুকু। ঠিক আছে, কততম বিসিএস আসছে? 12তম, 30তম। পরে কোশ্চেনে চলে আসেন। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায় এটা দেখেন তো ভাই, একটু খেয়াল করেন খালি কয়টা বিসিএস বলেন। 29তম বিসিএস, 19তম, 15তম, 12তম। খেয়াল করেন 4টা বিসিএস। আপনি কল্পনা করতে পারেন, এই জন্য ক্লাসের শুরুতে বলছি যে জায়গাগুলো খুব রিপিটেশনের জায়গা, বারবার পুনরাবৃত্তি হয়েছে এই জায়গা থেকে, বারবার কোশ্চেন আসছে। খেয়াল করেন গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায় বলেন তো? প্রাকৃতিক চাষের পরিবর্তে ক্রমবর্ধমান হারে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা, গাছপালার আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার, তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি, নদ নদীর পানি কমে যাওয়া। বলতে হবে 5 নাম্বার কি হবে? কোনটা বলেন, ভালো করে বলেন দেখি। 5-এ কি বলেন যারা অনলাইনে যুক্ত আছেন? বলেন গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? কয় নাম্বার? খ নাম্বার, গাছপালার আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার। বলেন বলেন, ভালো করে বলেন। গ। আচ্ছা বলেন, এই যে স্বপ্নের রাজকন্যা, স্বপ্নের রাজকন্যা আছেন, খেয়াল করছেন? স্বপ্নের রাজকন্যা বলছে তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। গুড। সিদরাতুল মুনতাহা, আব্দুর রহিম, জেসমিন খাতুন, বৃষ্টি মিষ্টি, তাইন ব্যাপারী, তাইন। তাইলে এটা কি হবে বলেন তো? এটা হবে তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। ভাইয়া এটা আসছে কয়টা বিসিএস? খালি একটু খেয়াল করেন, 4টা বিসিএস। 12তম, 15তম, 19তম, 29তম বিসিএস আসছে। ওকে, পরে কোশ্চেন আসি। বলেন V20 গ্রুপ, এটা আপনাদের সাথে পড়াই নেই। V20 গ্রুপ কিসের সাথে জড়িত? এটা জলবায়ু পরিবর্তনের সাথে, মনে রাখেন জলবায়ু পরিবর্তনের সাথে জড়িত V20 গ্রুপ। আসেন পরে কোশ্চেনটা। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP ও WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে কোন সংস্থাটা? কোন সংস্থাটা বলেন? 37তম বিসিএস। তাহলে আমরা জানি
যে ইউএনইপি প্লাস হচ্ছে কে, প্লাস হচ্ছে ডব্লিউএমও মিলে যে সংস্থা হচ্ছে সেটা হচ্ছে আইপিসিসি। কত সালে? 1988 সালে। কত সাল? 1988 সালে। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। পরের কোশ্চেন, গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ বলেন তো? গ্রিন পিস ফিনল্যান্ড নাকি পোল্যান্ড নাকি ফিনল্যান্ড নাকি নিউজিল্যান্ড? দেখে এটা কারা পারেন? ফিনল্যান্ড নাকি পোল্যান্ড নাকি ফিনল্যান্ড নাকি নিউজিল্যান্ড? বলেন গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? জেসমিন খাতুন, এমডি তাইফ, নাজরিন আক্তার, জান্নাতুল ফেরদাউস জেবা, শামীম, ফেরদাউস বেগম, তাইফ। বলেন এটা কোন দেশের হবে? গ্রিন পিস। জিয়া কি লেখছেন? ঘারুর নাকি ফুলের কলি? সভাপতি দেখেন গ্রিন পিস হল্যান্ড। হল্যান্ডের বর্তমান নাম হচ্ছে নেদারল্যান্ড। বলেন নেদারল্যান্ডের পূর্বের নাম কি ছিল? তাইলে গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক একটি পরিবেশবাদী গ্রুপ। তার মানে উত্তর হবে কি ক। পরের কোশ্চেন আসি, বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন এইটা দেখেন আসছিল 40তম বিসিএস এ। তাহলে বিশ্বের সবার শেষে যে জলবায়ু সম্মেলন হয় এটা আমরা জানি, এটা বাদ দিলাম। বলেন এটা কত সাল হবে? 2024 নভেম্বর 2024। কোথায় হয়? কোথায় হয়? তাহলে আমরা এটা ধরেন কাইটে দিলাম আজারবাইজান, বাকু আজারবাইজান। ঠিক আছে, তাহলে দেখেন এই টাইপের কোশ্চেন আসে, এটা বুঝাচ্ছি। কততম বিসিএস আসছে বলেন এই সেম কোশ্চেন? 40তম বিসিএস, বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন। তাহলে আজারবাইজান, বাকু, COP29। ওকে, ধরিত্রী সম্মেলন। ধরিত্রী সম্মেলন যদিও আপনাদের পড়ানো হয় নাই, বা ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় এটা মনে রাখেন, ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। দুইটা বিসিএস আসছে, 31 এবং 37। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত হয় ধরিত্রী সম্মেলন 1992 সালে। কত সালে? 1992 সালে। এই সম্মেলনের মাধ্যমে ইউএনএফসিসি, এই যে আমরা ইউএনএফসিসি পড়ি, এটা গৃহীত হয় ধরিত্রী সম্মেলনের মাধ্যমে। এরপর ইউএনএফসিসি এর আন্ডারে 1995 সাল থেকে কপ সম্মেলন শুরু হয়, বলছি না? তাহলে সেই ইউএনএফসিসিটা গঠিত হয়েছিল 92-তে। ইউএনএফসিসি এর আন্ডারে কপ সম্মেলন হয় কত থেকে? 95 থেকে। দেখেন তো দুইটা বিসিএস আছে। ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? রিও ডি জেনিরো। কোন দেশ? ব্রাজিল। কত সালে? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনই ইউএনএফসিসি গঠিত হয় বা স্বাক্ষরিত হয় এই ইউএনএফসিসি এর আন্ডারে। ইউএনএফসিসি এর আন্ডারে 1995 থেকে কি হয়? কপ। 1995 সাল থেকে কি শুরু হয়? কপ। পরের কোশ্চেন আসি, দেখেন গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দা কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? বলেন 42তম বিসিএস, বিশেষ বিসিএস ছিল। সেই বিশেষ বিসিএস আসছে, সামনেও কিন্তু 48 বিশেষ বিসিএস হবে, তাই না? বলেন তাহলে এই বিশেষ বিসিএস এ আসছে 42তম গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দা কিয়োটো প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? বলতে হবে কিয়োটো প্রোটোকল। একটু আগে বলছি 97 নাকি 99 নাকি 2003 নাকি 2005? বলতে হবে কত সালে। দেখি, এমএসটি চায়না, আব্দুল মহিম মন্ডল, সুমাইয়া আক্তার, রুলি, এমডি রবুল ইসলাম রাজীব, এমএসটি মারিয়ম খাতুন, স্বপ্নের রাজকন্যা। আচ্ছা বলেন এটা কি হবে? লিজা আক্তার। কোন ছেলেরা কমেন্ট করে, এই যে তাইব ভাই কমেন্ট করছে, শামিম জাহান, শারমিন জাহান, লিজা আক্তার। খেয়াল করেন গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ। তাহলে চুক্তিটা আমরা পড়ছি না? চুক্তি তো একটু আগে পড়লাম, কই দেখেন তো, চুক্তি একটু আগে পড়ছি তো। কিয়োটো প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে। তাহলে কার্বন নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সম্পর্কিত যে প্রোটোকল কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? 1997 সালে। 42তম বিসিএস এর কোশ্চেন। কার্টাগেনা প্রোটোকল, খেয়াল করেন কার্টাগেনা প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? এক বিসিএস এ। খেয়াল করেন ওই 42তম বিসিএস কিয়োটো আসছে, আবার কার্টাগেনা আসছে। এই কার্টাগেনা আবার 46 আসছে। এই কার্টাগেনা আবার কবে আসছে বলেন? 46 আসছে। দেখছেন? তাইলে দেখেন 42 আসছে আবার 46 আসছে, মানে মাত্র 3 বিসিএস এর মাথায় এমডি আয়াতুল্লাহ, তরি, নীল তরি, শামীম ফরাজি, নাইম ইসলাম, আব্দুর রহিম, জান্নাতুল ফেরদৌস। বলেন কার্টাগেনা প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? ঝর্ণা রয়, শরীফুল ইসলাম,
জাকিয়া সুলতানা তাবাচ্চুম, বাইজিদ হাসান, শামীম ফারাজি। আচ্ছা, তাহলে এটা স্বাক্ষরিত হয় কত সালে? শারমিন আক্তার শিমু। এই তো সবাই পার্সেন্ট মোটামুটি 2000 সালে। এটা স্বাক্ষরিত হয় 2000 সালে। দেখছেন তাহলে চুক্তিগুলো কতটা ইম্পর্টেন্ট। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলনের বিষয়টি কোন চুক্তিতে বলা আছে? দেখেন একটু ডিপ্লোম্যাটিক কোশ্চেন। আমি পড়াইছি ওজোন স্তর রক্ষা, আর এখানে কি আসছে? ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী। তার মানে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের বিলীন হবে, তার মানে ওজোন স্তর রক্ষা পাবে। তাহলে বলেন সেই সম্পর্কিত চুক্তি কোনটা? মন্ট্রিল নাকি ক্লোরোফ্লোরোকার্বন চুক্তি নাকি আইপিসিসি চুক্তি নাকি কোনটাই নয়? বলতে হবে। 13 নম্বরের উত্তর কি হবে? 13 নম্বর বলেন কোন চুক্তি? মন্ট্রিল নাকি ক্লোরোফ্লোরোকার্বন নাকি আইপিসিসি নাকি কোনটাই নয়? কি হবে? ভিয়েনা। ভিয়েনা তো এখানে নাই, এখানে মন্ট্রিল আছে না? মন্ট্রিল চুক্তির উদ্দেশ্য কি? ওজোন স্তর রক্ষা। তাহলে এখানে ওজোন স্তর রক্ষার ব্যাপার আছে না? ওজোন স্তর ক্ষয়কারী উপাদান, তার মানে সেই উপাদানগুলো, যেই উপাদানগুলো ওজোন স্তর ক্ষয় করে সেই উপাদানগুলো বিলীন হবে, তার মানে ওজোন স্তর রক্ষা হবে। ওজোন স্তর রক্ষাকারী প্রোটোকলের নাম কি? মন্ট্রিল প্রোটোকল। এরপরে আসেন, নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? বলেন, এটা একটু ভাইবে চিন্তা বলেন। কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? ভূমিকম্প নাকি সমুদ্রের জলস্তরের বৃদ্ধি নাকি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বা খরা বা বন্যা? কি হইতে পারে? ক্যাপ্টেন রাজকন্যা, মিষ্টি চায়না, ফারিয়া জান্নাতুল নেহা, সাদ্দাম, শারমিন আক্তার শিমু। বলেন কি হবে, কোনটা হবে? ভূমিকম্প নাকি সমুদ্রের জলস্তরের বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা বা বন্যা? কি? সমুদ্রের জলস্তরের বৃদ্ধি। জলস্তর যদি বৃদ্ধি পায় তাহলে ওই যে বললাম 3.5 কোটি মানুষ বাড়িঘর হারাবে, ফসলি জমি এগুলো হারাবে, তারা বিভিন্ন জায়গায় যাবে। ধরেন এখন তারা কুয়াকাটার নিম্নভূমি থেকে তারা চলে আসলো ঢাকায়। এখন কুয়াকাটায় তারা মাছ ধরতো, ধরেন সমুদ্রে জেলে ছিল, এখন ঢাকায় এসে তো আর জেলে হওয়ার চান্স নাই। তাহলে জীবিকা নির্বাহের যে পথ সিস্টেম সেটা পরিবর্তন হচ্ছে, বুঝতে পারে না? ওকে, এরপরে আসেন, বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? এটা পড়াই নেই, আপনারা একটু বলেন তো দেখি পারেন কিনা। মনে রাখেন, আগে একটা নোট লিখি, নোট। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি হুমকিতে আছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে বিশ্বের সবচেয়ে বেশি হুমকিতে কে? বিশ্বের সবচেয়ে বেশি হুমকিতে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বেশি হুমকিতে কে? বেশি হুমকিতে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন বিশ্বের সবচেয়ে বেশি হুমকিতে বাংলাদেশ। তাহলে যেই দেশ সবচেয়ে বেশি হুমকিতে সেই দেশই সবচেয়ে বেশি সহযোগিতা পাবে। স্বভাবতই মনে রাখেন, এই জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বে যত ফান্ড আছে এই ফান্ডের সবচেয়ে বেশি সহযোগিতা পাবে বাংলাদেশ। পাওয়ার কথা, পায় কিনা এটা পরের ব্যাপার। পাওয়ার কি? পায় না, কারণ এই জলবায়ু পরিবর্তনের জন্য যেই ফান্ড আনে, আইন না মন্ত্রীরা খাই ফেলায়, আমলারা খাই ফেলায়। তো বিশ্ববাসী কি দেখে না যে তুমি খাইতেছো বৈশে বৈশে? এটা দেখে না? দুর্নীতি করতেছে, বাদ বানানোর কথা। এই ফান্ড আইনে কি করার কথা? বাদ বানানোর কথা। বাদ বানায় না, গাছ লাগানোর কথা, গাছ লাগায় না। তাহলে বিশ্ববাসী এটা সহে দেখে না? দেখে তো। এরপর আর ফান্ড দেয় না, ফাজলিমি করো যে ফান্ড দিমু, বুঝেন নাই? তো দেখেন, জলবায়ু পরিবর্তনে বিশ্বের সবচেয়ে বেশি হুমকিতে বাংলাদেশ। স্বভাবতই বাংলাদেশ সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা বাংলাদেশকে, কিন্তু সেটা পাইতেছেন। এবং সেটা কয় পার্সেন্ট দেখেন? 30%। 100 টাকা যদি সহযোগিতা আসে, তার 30 টাকা আসার কথা বাংলাদেশ। রিটেন একটা কোশ্চেন আসছিল, বাংলাদেশ কি জলবায়ু কূটনীতিতে সফল নাকি ব্যর্থ? উত্তর এক কথায় ব্যর্থ। এক কথায় কি? ব্যর্থ। এটা হওয়ার উচিত 1 মার্কের কোশ্চেন, যদিও কোশ্চেনটা ছিল 5 মার্কের, ব্যাখ্যা করতে হবে। উত্তরটা এক কথায় কি? বাংলাদেশ ব্যর্থ। তাহলে বিশ্ব সহযোগিতার কয় পার্সেন্ট বাংলাদেশ পাবে? 30%। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্র তীরে বৈঠক করে? কোন দেশটি? তাহলে এটা তো জানি, জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের নিচে বৈঠক করে?
সেটা হচ্ছে আচ্ছা, তাহলে এটা বৈঠক হচ্ছে 2009 সালে। এর আগে আইপিসিসি ওই যে প্রেডিকশন দিছে যে বাংলাদেশের এই অবস্থা হবে। তাহলে যেই দেশগুলো নিম্নভূমির দেশ, সমুদ্রের দেশ, দ্বীপ দেশ, এইগুলোর অবস্থা খারাপ হবে। মালদ্বীপ তো পুরোটাই সমুদ্রের মধ্যে, দ্বীপ দেশ না, আয়তন অল্প। এখন যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ে তাহলে এই দেশটা তলায় যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যাতে বিশ্ববাসী এই বিষয়ে সতর্ক হয়, জলবায়ু পরিবর্তন যাতে না ঘটে, এই জন্য বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য সাবমেরিন নিয়ে সমুদ্রের নিচে গেছে। সাবমেরিন নিয়ে সমুদ্রের নিচে যাইতে পারে না, সেখানে গেছে। আসেন স্যার, স্যার আসেন, সেখানে গেছে। তাহলে এটার উত্তর কি হবে? মালদ্বীপ। ওকে, আমাদের এই পর্যন্তই ছিল। তো এই পর্যন্তই ছিল আজকে। ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে আমরা এই জলবায়ু কূটনীতির যেই কিছু অংশ বাকি আছে, খুব ইম্পর্টেন্ট কিছু অংশ বাকি আছে, এটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ আবার নিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের শ্রদ্ধেয় মমিনুল স্যার চলে আসছে। স্যার আপনাদের উদ্দেশ্যে মূল্যবান উপদেশ প্রদান করুন। একটু বাকি আছে, একটু বাকি আছে। পরীক্ষা আছে, অফলাইনে পরীক্ষা আছে, তাহলে তোমরা ভাগো। আচ্ছা, সর্বোচ্চ শেয়ার করছে হচ্ছে আমাদের কে মনি নামে কেউ আছো ভাইয়া অনলাইনে? আমি বলছিলাম যে যে সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ শেয়ারকারী একটা বই পাবে। তো কে মনি 12টা শেয়ার করছে, আরিশা তাসনিম 11টা শেয়ার করছে, জান্নাতুল ফেরদৌস 5টা শেয়ার করছে। এই সর্বোচ্চ শেয়ারের সংখ্যার মধ্যে আছে কে মনি। যে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আছি তার জন্য বইটা ফ্রি। এবং সে কি করবা ভাইয়া, নাম, নাম্বার, ঠিকানা মেসেঞ্জারে দিয়ে দিবা, অথবা আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। 01901519501। তাহলে কে মনি নামে যদি কেউ থাকি সর্বোচ্চ শেয়ারকারী, তাহলে আমরা অবশ্যই যোগাযোগ করব। ওকে, এরপরে আরিশা তাসনিম 11টা শেয়ার করছে, সেকেন্ড পজিশনে থেকে লাভ নাই, অল্পের জন্য ফার্স্ট হয় নাই। জান্নাতুল ফেরদৌস থার্ড পজিশনে আছে। এই হচ্ছে আমাদের শেয়ারের সংখ্যা। ওকে, তাহলে আমরা যারা ক্লাস করলাম, ক্লাসটা কেমন ছিল আমার কলিজার ভাই কলিজার বোন? একটু কমেন্ট করি। দেখেন, আমাদের জব মেডিসিনের সকল মেন্টর একটু মনের মাধুরী মিশিয়ে পড়ানোর চেষ্টা করেন, মনের মাধুরী মিশিয়ে পড়ানোর চেষ্টা করেন। কোন টপিকে একটা ক্লাসের জায়গায় 2টা না, কোন টপিকে একটা ক্লাসের জায়গায় যদি আমাদের 4টা ক্লাসও লাগে, এই 4টা ক্লাস নেওয়ার রেকর্ড কিন্তু একমাত্র জব মেডিসিনে আছে। জব মেডিসিন ভেঙ্গে 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 আপনাদেরকে একেবারে পিওর ভাবে তৈরি করার চেষ্টা করে। তো এটাই জব মেডিসিনের সবচেয়ে বড় একটা ইউনিক বৈশিষ্ট্য। তো যাই হোক, আপনারা জানেন যে আমাদের আগামীকালকে থেকে প্রাইমারি ফাউন্ডেশনের একদম নতুন ব্যাচের ক্লাস, সরি ডু অর ডাই ব্যাচের একদম নতুন ব্যাচের ক্লাস আগামীকাল থেকে একদম নতুন ব্যাচের আমাদের প্রথম ক্লাস কিন্তু শুরু। অর্থাৎ কারো যদি মনে হয় যে আমার চাকরি লাগবেই, ডু অর ডাই, যারা পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট, ডু অর ডাই ব্যাচ নামে আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে। এই ব্যাচটা বেসিক্যালি আমাদের প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য এবং 10 থেকে 20তম গ্রেডের জন্য 3টা নতুন ব্যাচ আমাদের রান করেছি আমরা 3 ধরনের স্টুডেন্টের জন্য। 10 থেকে 20তম গ্রেড যাদের ড্রিম, তাদের জন্য আমরা ডু অর ডাই, এই 3টা ব্যাচে আমাদের আগামীকালকে প্রথম ক্লাস শুরু। তো কারো যদি একেবারে নতুন ভাবে জব মেডিসিনের সাথে জার্নি শুরু করার ইচ্ছা থাকে, 01901519501, আমরা জাস্ট এই 0102030405 এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা কি করতে পারবো, এই ডু অর ডাই ব্যাচে যুক্ত হইতে পারবো। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস গিয়েছিল, আমি ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছি জুমে, আপনারা দেখেছেন। সো যদি কোনো নতুন স্টুডেন্ট থাকি আমরা এখানে, এই নতুন স্টুডেন্ট যাদের ড্রিম যে না আমার একটা প্রাইমারি চাকরি লাগবেই, আমরা 6 মাসের ডু অর ডাই মিশনের একটা ব্যাচ লঞ্চ করেছি। এই ব্যাচে আমরা বেশি সংখ্যক স্টুডেন্ট নেব না, শুধুমাত্র এই ব্যাচে তারাই সুযোগ পাবে যারা ডেডিকেটেড এবং যারা আমাদের শর্ত মেনটেন করে নিয়মিত ক্লাস করতে পারবে।
কথা বুঝতে পারছি? এবং এই ব্যাচের সাথে যারা যুক্ত হবে প্রত্যেকে বই ফ্রি পাবে। প্রাইমারির জন্য প্রাইমারির বই, নিবন্ধনের জন্য নিবন্ধনের বই, 10 থেকে 20 গ্রেডের জন্য 10 থেকে 20তম গ্রেডের বই একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবার আসি, যারা আমরা যুক্ত নাই বা যুক্ত হতে চাচ্ছি তাদের জন্য এখন বাজে 11টা 10টা 10, 11টা পর্যন্ত একটা অফার দিয়ে দেই। এই 11টা পর্যন্ত এই নিউ ব্যাচে যারা চাচ্ছেন যে লেকচার 1 থেকে আমাদের সাথে জার্নি শুরু করবেন, সেটা প্রাইমারি হোক, নিবন্ধন হোক অথবা 10 থেকে 20 গ্রেড হোক, রাত 11টা পর্যন্ত আমাদের নর্মালি কোর্স ফি হচ্ছে 2500 টাকা, অফারে 1550 টাকা। কিন্তু আমি এতটুকু এনশিওর করলাম, রাত 11টা পর্যন্ত আজকে যারা নতুন ভর্তি হতে চাচ্ছেন আপনাদের কারোরই আবদার পূরণ করবে না এমনটা হতে পারে না। জব মেডিসিনের জাস্ট এই নাম্বারগুলোতে আমরা কল করবো ইনস্ট্যান্ট, প্রত্যেকের মনের আবদার পূরণ করা হবে। অর্থাৎ 1550 টাকার নিচে আমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছি। শুধুমাত্র আজকের দিন রাত 11টা পর্যন্ত এই সুযোগটা থাকতেছে। রাত 11টা ক্রস করলেই শেষ সোনার বাংলাদেশ। আবারও বলতেছি, এই নাম্বারটা আমরা সেভ করব, সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম্বার শেয়ার করলেও হবে। আপনারা নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। আমি জাস্ট রাত 11টা পর্যন্ত সময় দিচ্ছি। রাত 11টা পর্যন্ত আমাদের প্রতিনিধিরা থাকবে। 11টার পর কিন্তু ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। সো যারা রাত 11টার মধ্যে ভর্তি হবো তারা কিন্তু সর্বোচ্চ ছাড়ে, অর্থাৎ নিজের সাধ্য মতো টাকা দিয়ে আজকে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছি আমরা এই নতুন ব্যাচে। আর যেহেতু আগামীকালকে একেবারে প্রথম ক্লাস, এই ব্যাচগুলোর আগামীকালকে আমাদের প্রথম রেগুলার ক্লাস শুরু। আজকে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। তো প্রথম থেকে যারা আমরা জার্নি শুরু করতে চাচ্ছি জব মেডিসিনের সাথে, প্রত্যেকেই আমরা ইনস্ট্যান্ট যুক্ত হয়ে যাব। কারা কারা আমরা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের কোন ব্যাচে যুক্ত নাই কিন্তু নতুন ব্যাচে যুক্ত হতে চাই, একটু কমেন্ট করব। যারা যারা নতুন ব্যাচে যুক্ত হতে চাই তারা শুধুমাত্র লিখবো নিউ। এই যারা নিউ কমেন্ট করব তাদের জন্য একটা অবিশ্বাস্য ছাড় দিয়ে দিচ্ছি, জান, একেবারে মৌখিক ভাবে দিয়ে দিচ্ছি। তারা একটু নিউ লিখবো, নিউ 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 একটু নিউ লিখবো। যারা যারা আমরা প্রাইমারি 10 থেকে 20তম গ্রেড এবং নিবন্ধনের কোন পেইড ব্যাচে আমরা যুক্ত নাই বা আমাদের পেইড ব্যাচের গ্রুপে আপনারা যুক্ত নাই, এরকম যারা আছি তারা একটু কমেন্ট করবো নিউ। একটু কমেন্ট করি তো আমার কলিজার ভাই কলিজার বোন, কারা কারা নিউ আছি। যারা নিউ আছি রাত 11টা পর্যন্ত তাদেরকে অবিশ্বাস্য ছাড়ে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিব। একটু কমেন্ট করি সবাই। যারা আমরা নিউ স্টুডেন্ট তারা একটু নিউ কমেন্ট করি, তারা একটু নিউ কমেন্ট করি, একটু নিউ কমেন্ট করি। নিউ স্টুডেন্ট যারা যারা আছি আমরা নিউ কমেন্ট করব। পাশাপাশি অথবা একটা কাজ করতে পারি, যারা আমরা নিউ স্টুডেন্ট যারা অফারে জব মেডিসিনের সাথে জার্নি শুরু করতে চাচ্ছি ডু অর ডাই ব্যাচে, তাদেরকে আমি আবারও বলতেছি অবিশ্বাস্য ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে। অবিশ্বাস্য ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে। আচ্ছা, অনেকেই নিউ কমেন্ট করছে, মেঘলা আকাশ নিউ কমেন্ট করছে। যারা নিউ তারা একটু নিউ কমেন্ট করবো, জাস্ট নিউ, NEW, যে আমি নতুন স্টুডেন্ট, আমি ভর্তি হতে চাই। এরকম যারা আছি তারা শুধুমাত্র নিউ কমেন্ট করব। আচ্ছা, ওকে। কে মনি, আমি প্রাইমারিতে ভর্তি আছি। ও কে মনি মনে হয় আজকে সর্বোচ্চ শেয়ারকারী। হ্যাঁ, কে মনি সর্বোচ্চ শেয়ারকারী। কে মনি নাম নাম্বার ঠিকানা দিলে নাসির স্যারের বইটা কিন্তু তোমার কাছে চলে যাবে, কারণ তুমি সর্বোচ্চ শেয়ার করেছো বোন। আমি লাইভে এতক্ষণে তোমার ফলো করলাম। কে মনি প্রাইমারিতে ভর্তি, অলরেডি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। নাসির স্যারের বুকটা তুমি ফ্রি পেয়ে গেলা বুঝ না। এভাবে প্রতিদিন শেয়ার করবেন, তাহলে বই পেয়ে যাবেন ফ্রিতে, টাকা পে করা লাগবে না। তুমি নাম নাম্বার ঠিকানা দিয়ে দিও। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার করেছো এই জন্য তোমাকে অফারে তোমার বইটা ফ্রিতে দেওয়া হবে। আচ্ছা, জাহিনুল ইসলাম নিউ স্টুডেন্ট, অনেকে নিউ কমেন্ট করতেছি আমরা। শাহিদা আক্তার নিউ কমেন্ট করছি। আচ্ছা, জুবাইর ভাই যারা নিউ কমেন্ট করতেছে তাদেরকে শুধুমাত্র এই ডু অর ডাই ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ করে দেন রাত 11টার মধ্যে সর্বোচ্চ অফারে। সর্বোচ্চ অফারে, সর্বোচ্চ অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবো আমরা। সুমন ভাই নিউ কমেন্ট করেছি। অথবা আমরা একটা কাজ করতে পারি, যারা আমরা নিউ স্টুডেন্ট
প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চাচ্ছি, তাহলে আমরা কমেন্টে নাম্বার শেয়ার করতে পারি। যদি কমেন্টে নাম্বার শেয়ার করি, আমাদের প্রতিনিধিরা ইনস্ট্যান্ট আপনাদেরকে কল করে অফারে ভর্তি নিয়ে নিবে। কমেন্টে নাম্বার শেয়ার করব, কমেন্টেও আমরা নাম্বার শেয়ার করতে পারি। কমেন্টে নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা নাম্বারটা নিয়ে আপনার ডিলিট করে দিবে। অথবা যদি আপনি কোনো কারণে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করে থাকেন, তাহলে আর দরকার নেই। অথবা আপনার ফোনে যদি টাকা থাকে, তাহলে এই নাম্বারগুলোতে কল করেন। কল করলে রাত 11টা পর্যন্ত আজকে আপনারা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছেন। কথা কি বুঝতে পারছি? এখন কত টাকা দিতে হবে? এখন এই শুধুমাত্র রাত 11টা পর্যন্ত, রাত 11টার আগে যারা ভর্তি, মানে এর আগে যারা ভর্তি হয়েছে সারাদিনে কিন্তু সবাই 1550 টাকা ভর্তি হয়েছে। কিন্তু এখন যারা ভর্তি হবো রাত 11টা পর্যন্ত 1550 টাকার নিচে সাধ্যমতো একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবো। ঠিক আছে, সাধ্যমতো একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবো। জাস্ট এই সুযোগটা করে দিলাম। প্রাইমারিতে ভর্তি আছি, ওকে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবার সুস্থতা কামনা করে ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। যারা নতুন আছি যোগাযোগ করব, জাস্ট 11টার মধ্যে ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।